বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। শহীদের রক্ত মোড়ানো কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত ঐতিহাসিক ২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত আছেন সম্মানিত অতিথিবৃন্দ, দেশ এবং বিদেশ থেকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে সংযুক্ত সম্মানিত দর্শক শ্রোতা। আমরা শুরুতেই ক্ষমা প্রার্থনা করছি, আমাদের একটু যান্ত্রিক ত্রুটির কারণে আমরা লাইভটা শুরু করেও আবার স্থগিত করতে হয়েছে। আমরা আমাদের আজকের এই অনুষ্ঠান মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে শুরু করব ইনশাআল্লাহ। মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি আমাদের সকলের প্রিয় ইলিয়াস হোসাইন ভাইকে। ইলিয়াস হোসাইন ভাইকে এ পর্যায়ে অর্থসহ কোরআন তেলাওয়াত করার জন্য অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين. ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات، بل أحياء ولكن لا تشعرون. ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون. صدق الله العظيم. এরশাদ হচ্ছে, হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলগণের সাথে আছেন। আর যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অবগত নও। এবং নিশ্চয়ই আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা, ধন, প্রাণ এবং ফল ফসলের দ্বারা পরীক্ষা করব, এবং ওইসব ধৈর্যশীলদের সুসংবাদ প্রদান করো যাদের উপর কোনো বিপদ নিপতিত হলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহরই জন্য এবং নিশ্চয়ই আমরা তারই দিকে প্রত্যাবর্তনকারী। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি
ইলিয়াস হোসেন ভাইকে সুন্দর কোরআন তেলাওয়াত করার জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা শুরুতে একবার ক্ষমা প্রার্থনা করেছি, আমরা আবারও ক্ষমা প্রার্থনা করছি। আমাদের যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের বেশ কিছু গেস্ট ঢুকতে একটু কষ্ট হয়েছে বলে আমরা একটু বিলম্বে আমাদের লাইভ শুরু করেছি, এজন্য আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এ পর্যায়ে একটি শহীদি গান শুনব। শহীদি গান নিয়ে আসার জন্য অনুরোধ করছি ঐতিহ্যবাহী দ্বীনি সংগঠন, সাংস্কৃতিক জগতের উজ্জ্বল নক্ষত্র সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠী, সাইমুম শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পী সৈয়দ সুমন ভাইকে একটি শহীদি গান পরিবেশন করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৈয়দ সুমন ভাই কি আপনি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ভাইয়া আমাকে শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুরু করুন, শুনতে পাচ্ছি। আমি যে গানটি পরিবেশন করছি, গানটির কথা লিখেছে মোহাম্মদ সাইফুল্লাহ আর সুর আমারই করা। রক্তের দাগগুলো শুকিয়ে গেছে, শুকায়নি হৃদয়ের ক্ষত। 28 অক্টোবর মন পাখি কেঁদে মরে, অশ্রু ঝরে অবিরত। রক্তের দাগগুলো শুকিয়ে গেছে, শুকায়নি হৃদয়ের ক্ষত। 28 অক্টোবর মন পাখি কেঁদে মরে, অশ্রু ঝরে অবিরত। রক্তের দাগগুলো শুকিয়ে গেছে। বৈঠল গিয়ে হাতে পিচাসের উল্লাস, জালিমেরা অট্টহাসে। হয় না আঘাতে পিচ ঢালা রাজপথ, শিপনে রক্তে ভাসে। বৈঠল গিয়ে হাতে পিচাসের উল্লাস, জালিমেরা অট্টহাসে। হয় না আঘাতে পিচ ঢালা রাজপথ, শিপনে রক্তে ভাসে। ফয়সাল মুজাহিদ মরেনি ওরা শহীদ, ফয়সাল মুজাহিদ মরেনি ওরা শহীদ, জান্নাতি ফুলের মতো। অশ্রু ঝরে অবিরত, রক্তের দাগগুলো শুকিয়ে গেছে, শুকায়নি হৃদয়ের ক্ষত। 28 অক্টোবর মন পাখি কেঁদে মরে, অশ্রু ঝরে অবিরত। রক্তের দাগগুলো শুকিয়ে গেছে। মাসুমের সাথীরা ঘুমরে কাঁদে আজ, কে দেবে তাদের সান্ত্বনা? বিরহ ব্যথায় আর দুঃখের পাহাড়, বেড়ে যায় হৃদয়ের যাতনা। মাসুমের সাথীরা ঘুমরে কাঁদে আজ, কে দেবে তাদের সান্ত্বনা? বিরহ ব্যথায় আর দুঃখের পাহাড়, বেড়ে যায় হৃদয়ের যাতনা। শাহাদাত যাদের দু চোখের স্বপ্ন, শাহাদাত যাদের দু চোখের স্বপ্ন, তারা তো নিবেদিত। অশ্রু ঝরে অবিরত, রক্তের দাগগুলো শুকিয়ে গেছে, শুকায়নি হৃদয়ের ক্ষত। 28 অক্টোবর মন পাখি কেঁদে মরে, অশ্রু ঝরে অবিরত। রক্তের দাগগুলো শুকিয়ে গেছে, শুকায়নি হৃদয়ের ক্ষত। 28 অক্টোবর মন পাখি কেঁদে মরে, অশ্রু ঝরে অবিরত।
রক্তের দাগগুলো শুকিয়ে গেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। 28 অক্টোবরের উপর একটি শহীদি গান পরিবেশন করলেন সাইয়েদ সুমন। ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত ভাইকে। আল্লাহ রাব্বুল আলামিন তার কণ্ঠকে আরো বেশি উচ্চকিত করুন। দ্বীনের মুজাহিদ হিসেবে ভাইকে আরো বেশি সক্রিয় ভূমিকা পালন করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, রাজপথে মানুষ হত্যার রাজনীতি দ্বারা আজকের বাংলাদেশে যে গণতন্ত্রহীনতার পরিবেশ তৈরি হয়েছে, সে পরিবেশের বিরুদ্ধে মানুষকে জেগে উঠতে হবে, ছাত্র সমাজকে প্রস্তুত হতে হবে, নিজেদেরকে প্রস্তুত করতে হবে এই বর্তমান স্বৈরতান্ত্রিক পরিবেশ থেকে জাতিকে বাঁচানোর জন্য নিজেদেরকে তৈরি করতে হবে। আমরা সেরকম একটি ঐতিহাসিক ঘটনা পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আজকের আলোচনা সভায় সমবেত হয়েছি, সংযুক্ত হয়েছি। যে যেখান থেকে আমাদের শুনছেন, আপনাদের প্রতি অনুরোধ হচ্ছে আমাদের এই লাইভ দ্রুত সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য শেয়ার করুন বেশি বেশি। এ পর্যায়ে আমরা আমাদের আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, আমাদের সংগঠনের সংগ্রামী কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের পক্ষ থেকে উদ্বোধনী বক্তব্য শুনব। উদ্বোধনী বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মোহতারাম কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা সালাউদ্দিন আইয়ুবী ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। 234 জন শহীদের রক্তস্নাত কাফেলা, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, কোটি কোটি ছাত্র জনতার প্রিয় ঠিকানা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সঞ্চালক, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সম্মানিত সেক্রেটারি জেনারেল হাফেজ রাশেদুল ইসলাম, উপস্থিত প্রিয় কাফেলার মোহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, আজকের এই আয়োজনের সম্মানিত অতিথি ডক্টর রেজাউল করিম, উপস্থিত দেশ বিদেশ থেকে অংশগ্রহণকারী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক বর্তমান শুভাকাঙ্ক্ষী জনশক্তি দায়িত্বশীল ভাইরা, সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এমন একটি দিন সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি যে দিন বাংলাদেশের ইতিহাসে যেমনিভাবে এক কালো অধ্যায় হিসেবে রচিত হয়েছিল, তেমনিভাবে রচনা করেছিল এক সাহসের ইতিহাস। আমরা ইতিহাস থেকে যদি তাকাই, হিরোশিমা নাগাসাকির সেই ধ্বংসযজ্ঞ আমরা দেখতে পাবো, এপ্রিল ফুলের হত্যাকাণ্ডের ইতিহাস আমরা জানি, আবু গারিব কারাগারের নির্যাতনের ইতিহাস আমরা জানি, চেঙ্গিস খানের বর্বরতার ইতিহাস আমরা জানি। কিন্তু 2006 সালের 28 অক্টোবর পল্টন ময়দানে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে যে কলঙ্কজনক অধ্যায় রচিত হয়েছিল, এই ইতিহাস পৃথিবীর অন্য কোনো ঘটনার সাথে কোনোভাবেই তুলনীয় নয়। এই ইতিহাস ছিল জঘন্যতম, নির্মমতম, মর্মান্তিক এবং বর্বরতম। মানব সভ্যতার ইতিহাসে সেই ইতিহাস যাতে পরবর্তীতে আর রচিত না হয়, সেই দিন সে সকল শাহাদাত বরণকারীদের মায়েরা আকুল আকুতি করে তাদের মনের অভিব্যক্তি ব্যক্ত করেছিল। শহীদ গোলাম কিবরিয়া শিপন ভাইয়ের মা সেদিন বলেছিল যে আমার সন্তানকে শহীদ করা হয়েছে, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি আমার মহান রবের কাছে আকুল আকুতি জানাই, হে আল্লাহ, এভাবে যেন আর কোনো মায়ের সন্তানকে তার দাঁতগুলোকে থেতলে দিয়ে, এভাবে যেন আর কোনো সন্তানকে তার চোখগুলোকে থেতলে দিয়ে দেহকে চূর্ণ বিচূর্ণ করে দুনিয়া থেকে বিদায় নিতে না হয়। কিন্তু আজকে দেখা যাচ্ছে সেই শহীদ গোলাম কিবরিয়া শিপন, শহীদ মুজাহিদ ভাই, শহীদ মাসুম ভাইয়ের উত্তরসূরি হিসেবে যারা দেশের জন্য কাজ করছে, যারা দেশের মানুষের জন্য কাজ করছে, তাদের জন্য আজকেও সেই কলঙ্কজনক অধ্যায়ের সূচনা হচ্ছে প্রতিনিয়ত। সেই পথ ধরেই সেই দিন যারা লগি বৈঠা নিয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল,
ঠিক তেমনি ভাবে বাংলাদেশের অন্যতম মেধাবীদের ঠিকানা প্রিয় বিদ্যাপীঠ বুয়েটের প্রাঙ্গণে আমাদের অগ্রসৈনিক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রতন্ত্র প্রহরীর ভূমিকা অবতীর্ণ সেই শহীদ আবরারের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেই বাহিনী। সেদিন যে বাহিনীকে লগি বৈঠা দিয়ে আক্রমণ করার জন্য বিরোধী দলের নেত্রী আহ্বান জানিয়েছিল, তারা এখন আর লগি বৈঠা নিয়ে ছাত্র সমাজের উপর আক্রমণ করে না। তারা এখন অস্ত্র সজ্জিত হয়ে দেশি বিদেশি অস্ত্র দিয়ে ছাত্র সমাজের উপর আক্রমণ চালায়। তারা দেশকে এমন দুঃস্বপ্ন দেখায় যেটা দেশ কখনো কল্পনাও করেনি। যে বাহিনী সেই 28 অক্টোবরের বর্বরতম ঘটনা ঘটিয়েছিল, সেই বাহিনী সিলেটের এমসি কলেজের ঘটনা ঘটিয়েছে। সেই বাহিনী বদরুলের মতো লোক তৈরি করেছে। সেই বাহিনী আবরারের মতো ভাইকে শহীদ করেছে। সেই বাহিনী আজকে বাংলাদেশে জাগরিত। আজও শহীদ গোলাম কিবরিয়া শিপন ভাইয়ের মায়ের সে আকুতি পূরণ হয়নি। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা যদি সেই বাহিনীকে, সেই লগি বৈঠাকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে না পারি, তাহলে এই ছাত্র সমাজ দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, দেশের স্বাধীনতার পক্ষে কথা বলার সাহসটুকু আর পাবে না। একই সাথে এই 28 অক্টোবর আমাদেরকে শিক্ষা দেয় ইমানের দৃঢ়তা, নিজেকে মজবুত ভাবে সততার জন্য, দ্বীনের জন্য দাঁড়িয়ে থাকার চেতনা। সংখ্যায় অল্প হলেও সেদিন একদল ইমানদার বাহিনী বাতিলের অমানবিক হিংস্রতার সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছিল ক্ষত বিক্ষত, কারো বুক, কারো মাথা, কারো চোখ, সারা দেহ যখন রক্তে রঞ্জিত ছিল, সেই রক্তে রঞ্জিত দেহ নিয়ে এজন্য জান্নাতের সুঘ্রাণ পাওয়া একদল সৈনিকের জীবন উৎসর্গের প্রাণপণ লড়াই চলছিল। রক্তাক্ত গাজী এবং জিন্দাদির শহীদ ভাইদের সেদিনকার অপরিসীমিত ত্যাগের মহিমায় ঢেকে দিয়েছিল আমাদের সকল ব্যর্থতা। সেদিনের ইসলামী আন্দোলনের কর্মীদের পাহাড় সম সীমাবদ্ধতা সত্ত্বেও বাতিলের উন্মত্ত লেলিহান থাবা আশ্রে পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে আমাদের মজলুম ভাইদের সাহসের কাছে বিজয়ের ডাক ছিনিয়ে নিয়ে এসেছিল। শহীদ প্রিয় মাসুম ভাই, শিপন ভাই, জসিমউদ্দিন ভাইয়ের যে নির্মমতার দৃশ্য আমরা দেখেছি, এই দৃশ্য আমাদেরকে শির উঁচু করে আবার দিনের পথে নিজের জীবনকে বিলিয়ে দেওয়ার শিক্ষা দেয়। আমরা যদি সেই শিক্ষাকে ধারণ করতে পারি, তাহলে আমাদের সত্য ব্যর্থতা, দুর্বলতাগুলো কাটিয়ে আমরা এই 28 অক্টোবর থেকে শিক্ষা গ্রহণ করে নতুন করে আগামী প্রজন্মকে সাহসী হয়ে দেশের পক্ষে দাঁড়াতে উজ্জীবিত করতে পারবো। ইসলামকে, ইসলামী আন্দোলনকে মানুষের জন্য এক অগ্রসরণিকায় ভূমিকায় উপনীত হওয়ার জন্য শিক্ষা দিতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই শিক্ষা গ্রহণ করে 28 অক্টোবরকে বিশেষভাবে আমাদের যে শিক্ষার জন্য আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেই শিক্ষা গ্রহণ করে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন। সম্মানিত শহীদ ভাইদেরকে সর্বোচ্চ মর্যাদা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের শহীদেরা সবচেয়ে বড় সম্পদ, রেখে গেছে সাহসের দ্বিধাহীন সুদারাজ। শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আয়োজিত ঐতিহাসিক 28 অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আজকের আলোচনা সভা সম্মানিত সভাপতি এ পর্যায়ে উপস্থিতি উদ্বোধনী বক্তব্য রেখেছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কামনা করছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের শোককে শক্তিতে পরিণত করে সাহসের সাথে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আপনারা অত্যন্ত আনন্দিত হবেন যে আজকের এই ঐতিহাসিক পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে যে আলোচনা সভা, এই আলোচনা সভাকে আমরা সুন্দরভাবে সুবিন্যস্ত বিষয়ের মাধ্যমে সাজিয়েছি। আমাদের প্রত্যেকজন বক্তা, প্রত্যেকজন অতিথি আলাদা আলাদা বিষয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ। এ পর্যায়ে আমাদের সামনে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ভাইকে। ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ভাই একটি নির্ধারিত বিষয়
28 অক্টোবর ইতিহাসের কালো অধ্যায়, এই বিষয়ের উপর আমাদের সামনে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ঐতিহাসিক 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আয়োজিত আমাদের প্রিয় কাফেলা বাংলাদেশের মেধাবীদের সাহসী ঠিকানা, সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরির অন্যতম কারখানা, এই দেশকে সুখী সমৃদ্ধশালী একটি দেশে পরিণত করবার দীপ্ত প্রত্যয়কারী ছাত্র সংগঠন আমাদের প্রিয় কাফেলা জনপ্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এর উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি মেধাবী ছাত্র নেতা সালাউদ্দিন আইয়ুবী, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সাবেক কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির জননেতা ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সাবেক কেন্দ্রীয় সভাপতি বৃন্দ, সম্মানিত আলোচক বৃন্দ, বাংলাদেশ এবং পৃথিবীর যেখান থেকে আজকের এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন সেই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 28 মানেই হচ্ছে মানবাধিকার লঙ্ঘনের দিন। 28 অক্টোবর মানেই হচ্ছে হক এবং দ্বন্দ্বের যে লড়াই, যে সংগ্রাম পৃথিবীর ইতিহাস হযরত আদম আলাইহিস সালাতু সালাম থেকে শুরু হয়ে unparalleled personality of the world, our last prophet Muhammad Rasulullah sallallahu alaihi wasallam পর্যন্ত যে সংগ্রামের ইতিহাস আমরা দেখেছিলাম, 28 অক্টোবর ছিল তারই অংশ। 28 অক্টোবর হচ্ছে মানবাধিকারের লঙ্ঘন করবার দিন ছিল। 28 অক্টোবর হচ্ছে ইতিহাসের কালো অধ্যায়গুলোর অন্যতম। 28 অক্টোবর আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে পৃথিবীর মানচিত্রে একটি হিংস্র, মানবাধিকার লঙ্ঘনকারী, মানবতা বিরোধী কর্মকাণ্ডের নেতৃত্ব দেবার একটি ইতিহাস এই আওয়ামী লীগ সেদিন তৈরি করেছিল। সুতরাং আমরা সেই হিসাবে বলতে পারি 28 অক্টোবর হচ্ছে পৃথিবীর ইতিহাসে যতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, পৃথিবীর ইতিহাসে যত জায়গায় মানবাধিকার লঙ্ঘিত হয়েছে, তার সাথে নতুন সংযোজিত একটি অধ্যায় হচ্ছে 28 অক্টোবর। কারণ 28 অক্টোবর পৃথিবীর ইতিহাসের আমরা তৈমুরলং, আমরা হালাকু খান, চেঙ্গিস খানের ইতিহাস আমরা পড়েছি, আমরা ইয়ামে জাহিলিয়াতের ইতিহাস আমরা জেনেছি, আমরা পাঠ্য বইগুলোতে মানুষকে ক্ষমতার জন্য যুগ যুগ ধরে মানুষের যুদ্ধ সংগ্রাম এগুলোর ইতিহাস আমরা দেখেছি, পড়েছি। কিন্তু মানুষকে হত্যা করবার পর লাশের উপরে নৃত্য করবার ইতিহাস পৃথিবীর এই জঘন্যতম অধ্যায় সেদিন আওয়ামী লীগ এবং বামরামরা সেদিন পল্টনে সংগঠিত করেছে। কি অপরাধ ছিল আমাদের প্রিয় ভাই জসিম, মাসুম, শিপনের? তারা তো তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। কি অপরাধ ছিল আমাদের প্রিয় ভাই শহীদ শিপনের, যিনি ডাক্তার হওয়ার স্বপ্ন দেখতেন, যিনি যার এলাকার সবচেয়ে সেই যুবকদেরকে ইসলামের পথে আহ্বান করতেন। সেদিন কেন পল্টনে ঘটনা সংগঠিত হয়েছিল সেই ইতিহাস আমাদের সকলের জানা। আজকে থেকে 15 বছর আগের ঘটনা। প্রতি বছরেই 28 যখন আসে তখন আমাদের হৃদয় স্পটে এমন একটি দৃশ্য আমরা দেখতে পাই, আমাদের শরীর শিহরিত হয়। 28 মানে হচ্ছে বাকরুদ্ধ হয়ে যাওয়ার ইতিহাস। 28 মানে হচ্ছে আমাদের
অধিকারের বিরুদ্ধে হায়নার আক্রমণের এক ঐতিহাসিক ট্র্যাজেডি। সেদিন 4 দলীয় জোট সরকারের ক্ষমতা হস্তান্তরের দিন ছিল, শান্তিপূর্ণ সমাবেশ ছিল, কিন্তু এটি ইতিহাস। আওয়ামী লীগ এবং মানবাধিকার এবং শান্তি কখনো একসাথে চলে না। আওয়ামী লীগ এবং শান্তি একসাথে চলতে পারে না। সেদিন শান্তিপূর্ণ সমাবেশে আক্রমণের মাধ্যমে লগি বৈঠার তাণ্ডব সৃষ্টি করে লাশের উপরে নৃত্য করে আওয়ামী লীগ আবার প্রমাণ করেছে আওয়ামী লীগ হচ্ছে পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি সংগঠনের নাম। আজকে জঙ্গি সংগঠন, আজকে জিজ্ঞাসা, মানবাধিকার লঙ্ঘন, মানবতা বিরোধী কার্যক্রমের উৎসব আমরা সেদিন দেখেছিলাম। যারা সেদিন লগি বৈঠা নিয়ে আক্রমণ করার 27 তারিখ থেকে নির্দেশ দিয়েছিল, সেই নির্দেশ কারা দিয়েছিল আজকে পৃথিবীবাসী জানে। কারণ আওয়ামী লীগ 28 অক্টোবর কেন ঘটিয়েছে সেদিন বোঝা যায়নি, কিন্তু আজকে দিবালোকের মতো পরিষ্কার। কারণ আওয়ামী লীগ জানতো শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর করে যদি ভোটের আয়োজন করা হয় কেয়ারটেকার সরকারের অধীনে, তাহলে আওয়ামী লীগ কিন্তু ক্ষমতায় আসতে পারবে না। আবার 4 দলীয় জোট সরকারি ক্ষমতায় আসতো। এই জন্য আওয়ামী লীগ সেদিন এই সন্ত্রাস এবং হত্যার পথকে বেছে নিয়েছে। আওয়ামী লীগ সেদিন এই ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। 11 তারা আবিষ্কার করেছে। তারা সেদিন কেন সেই পথকে বেছে নিল? কারণ তারা জানতো যে তারা কোনোদিন ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে পারবে না। এই জন্যই তারা মানবাধিকারকে ভুলুণ্ঠিত করেছে। 28 হচ্ছে গণতন্ত্র হরণের দিন। এই 28-এর মাধ্যমে যে গণতন্ত্র ভোটের অধিকার আমরা হারিয়েছিলাম, আজ পর্যন্ত মানুষ এখনো আর ভোট দিতে পারছে না। এখন রাত্রে বেলায় ভোট হয়, হয়তো আগামী দিনে আর ভোট নাও হইতে পারে। আওয়ামী লীগ এখন সেই আয়োজনের দিকেই কিন্তু যাচ্ছে। সুতরাং আমরা বিশ্বাস করি সেদিন তারা চেয়েছিল, তারা সেই ধারাবাহিকতায় আজকে 1 যুগ বিনা ভোটে আওয়ামী লীগ ক্ষমতার আসনে ওঠে। কিন্তু এই স্বপ্ন আর হয়তো এই দেশের জনগণ বাস্তবায়ন হতে দেবে না। এই জন্যেই আওয়ামী লীগ সেদিন কাপুরুষোচিত ভাবে, বর্বরচিত কায়দায়, জঘন্যতম ভাবে আমাদের 18 জন নেতা কর্মীকে সেদিন হত্যা করেছিল। কিন্তু তাদের সেদিনের টার্গেট ছিল সেই দিনের জনসভার প্রধান অতিথি সাবেক মন্ত্রী আমিরে জামাত মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, মীর কাসেম আলী মতো নেতৃবৃন্দকে হত্যা করা, ইসলামী আন্দোলনকে জমিন থেকে নেতৃবৃন্দকে নিশ্চিহ্ন করাই তাদের টার্গেট ছিল। কিন্তু আমরা সেদিন আমাদের কর্মীরা দেখিয়ে দিয়েছে হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো, হযরত মুসাবের মতো তারা তাদের নেতৃত্বকে রক্ষা করবার জন্য কিভাবে মানব প্রাচীর গড়ে তারা নিজেরা সেদিন শাহাদাতের মিছিল রচনা করেছিল। কিন্তু আমাদের স্টেজ পর্যন্ত আওয়ামী সন্ত্রাসী একজনকেও তারা অগ্রসর হতে দেয় নাই। লাশের পর লাশ পড়েছিল, কিন্তু সেদিন এই কর্মী বাহিনী সেই শাহাদাতের তামান্না নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কিছু সংখ্যক ভাইরা সেই সন্ত্রাসীর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আমরা সেদিন তার পার্থক্য, আল্লাহর মদদ কিভাবে আসে সেদিন আমরা দেখেছিলাম। আজকে 28-এর পথ ধরে বাংলাদেশের 55,000 বর্গ মাইল আজকে খুন, গুম, সন্ত্রাস এবং নৈরাজ্য এবং গোটা বাংলাদেশ এখন একটি কারাগারে পরিণত হয়েছে। পৃথিবীর সবচেয়ে বড় কারাগারের নাম হচ্ছে বাংলাদেশ। সুতরাং এমন একটি মাতৃভূমি কি 50 বছরের সিঁড়িতে দাঁড়িয়ে আমরা চেয়েছিলাম? আমরা কি এখনো গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হবে এটি আমরা চেয়েছিলাম? আমরা কি এখনো মানুষের কথা বলবার অধিকার, মানুষের রাজনৈতিক অধিকার, মানুষের মানবাধিকার, মানুষের কোন অধিকার আজকে আওয়ামী লীগ এখানে দিচ্ছে না? সবকিছুকেই 28-এর পথ ধরেই কিন্তু ভুলুণ্ঠিত করা হয়েছে। প্রিয় সম্মানিত শ্রোতা মণ্ডলী, তাই আমরা বলতে চাই এই লগি বৈঠার ভয় দেখিয়েই তারা এখানে গণতন্ত্রকে হরণ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, এটির বিরুদ্ধে সেই ষড়যন্ত্রের উদ্বোধনী অনুষ্ঠান ছিল 28 অক্টোবর। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্রকে রুখে দেবার জন্য যেই
কালো অধ্যায় তারা রচনা করেছে, তার পথ ধরেই কিন্তু 57 জন চৌকস মেধাবী সেনা অফিসারকে হত্যা করা হয়েছে। তার পথ ধরেই শাপলা চত্বরে হাজার হাজার আলেম উলামাদের উপরে নির্বিচারে গুলি চালানো হয়েছে। সেই পথ ধরেই শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, ভাষা সৈনিক ডাকসুর জিএস অধ্যাপক গোলাম আজম, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, মীর কাসেম আলীর মতো দেশপ্রেমিক, অর্থনীতিবিদ, সমাজসেবী মানুষদেরকে হত্যা করার আয়োজন করা হয়েছে। সুতরাং আমরা বিশ্বাস করি 28 মানে হচ্ছে কালো অধ্যায়ের সংযোজন, 28 মানে হচ্ছে আধিপত্যবাদীর শক্তির মদদে এই দেশকে একটি করদ রাজ্যে পরিণত করবার জন্য একটি আয়োজন। 28 ছিল তৌহিদি জনতার উপরে এই দেশের আলেম উলামা, দেশপ্রেমিক মানুষকে হত্যা করবার একটি আয়োজন। আমরা আজকে একটি স্বাধীন রাষ্ট্রে বাস করি, কিন্তু 2007 থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলছে 2007 থেকে গত মাস পর্যন্ত 614 জন ব্যক্তিকে গুম করা হয়েছে। সেনাবাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় চৌকস অফিসার ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত আমান আল আজমিকে গুম করা হয়েছে, ব্যারিস্টার আরমানকে গুম করা হয়েছে। কিন্তু আজকে কোথায় তারা? প্রিয় ভাইরা আমার, তাই আমি বলতে চাই, আজকের এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্য, আজকের এই দেশের ইসলাম এবং গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আওয়ামী লীগ আজকে সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করবার গভীর চক্রান্ত আবার নতুন করে শুরু করেছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশ জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবিরের একজন কর্মী জীবিত থাকতে আমরা সাম্প্রদায়িক দাঙ্গায় এই দেশে কাউকে তৈরি করবার সুযোগ আমরা দেব না। এই জন্য প্রিয় ভাইরা, আজকে আমাদের শহীদেরা যেভাবে মানব প্রাচীর গড়ে তুলে আমাদের পল্টনে যে লড়াই করেছিল, আমরা আমাদের ডক্টর শহীদ শফিকুল ইসলাম মাসুদ ভাই তখন কেন্দ্রীয় সভাপতি ছিলেন, আমি সেদিন দেখেছিলাম আমাদের প্রিয় ভাই মাসুম শিপনেরা কিভাবে মানব প্রাচীর তৈরি করেছে। আমি গুলিবিদ্ধ হয়ে যখন আহত ছিলাম, তখন শহীদ শিপন ভাই এবং মাসুম ভাইয়ের আম্মা কলাবাগানে এসেছিলেন আমাদেরকে দেখতে। আমাকে এসে মাসুম ভাইয়ের মা বললেন, বাবা তুমি নাকি শিপনের পাশেই ছিলে, আমাকে কি একটু বলবে আমার শিপনের কোরআনে হাফেজ ছিল, তার দাঁত গুলোকে কেন খুঁচিয়ে খুঁচিয়ে ফেলে দেয়া হয়েছে, তার মুখের উপরে কেন তারা লাথি মেরেছে? সে তো অসংখ্য মাস প্রতিটি বছরে সে তারাবির নামাজ এই মুখ দিয়ে পড়াতো। প্রিয় ভাইয়ের আমার, শহীদ মুজাহিদকে হত্যা করা হয়েছে। মুজাহিদ তাহাজ্জুদ গুজার একজন যুবক ছিল, যার মাকে সে সব সময় বলতো, মা আমার জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন আমাকে শাহাদাতের মৃত্যু দান করে। মা, এর থেকে বড় সৌভাগ্যের মৃত্যু আর নেই, কারণ আমি যদি শহীদ হই তাহলে আমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো। সুতরাং আওয়ামী লীগ আমাদেরকে ক্ষতি করতে পারেনি, বরং আমাদের কিছু লোককে আমরা হারিয়েছি। আল্লাহর জমিনে গভীর রাতে জেগে জেগে যারা শাহাদাতের মৌত কামনা করতেন, সেই রকম কিছু আল্লাহর দ্বীনের মধ্যে মুজাহিদদেরকে এই জমিনে তাদের মায়েরা বিনিয়োগ করেছে। শহীদ মাসুম শিপন ফয়সালের মায়েরা বলেছিল, আমাদের সন্তান যখন শহীদ হয়েছে তখন আমরা 2 রাকাত নামাজ আদায় করে সিজদা করে আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ, আজকে আমাদের নামের সাথে নতুন একটি সংযোজন হলো যে আমরা শহীদের মা। প্রিয় ভাইরা আমার এখনো মনে পড়ে আমাদের প্রিয় ভাই নোমানীকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারিকে যখন হত্যা করা হয়েছে, আমি সেদিন ভেঙে পড়েছিলাম। আমাদের প্রিয় নেতা শহীদ কামরুজ্জামান ভাই সেদিন আমাদের সাথে গিয়েছিলেন, তিনি আমাকে অনেক শক্ত থাকার উপদেশ দিয়েছেন। আজকে তিনিও সেই কাতারের একজন। আমি 2009 সালে আমাদের শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইয়ের সাথে যখন মদিনায় একটি সমাবেশে একত্রিত হয়েছিলাম, তিনি মদিনার ভাইদেরকে বলেছেন, শুধু 2-1টি টাকা দিয়ে কিন্তু মুক্তি পাওয়া যাবে না। যে বদর উহুদ খন্দকে সাহাবীদের রক্ত ঝরেছে, সেই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করবার জন্য আমাদেরকে রক্ত দিতে হবে। সেই চেতনা বোধকে লালন করে তিনিও কিন্তু আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, তাই আজকে সেই শাহাদাতের তামান্নাকে লালন করে আজকে আমাদেরকে আল্লাহর জমিনে দ্বীনকে প্রতিষ্ঠা করবার জন্য ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলি, শহীদরা যেরকম এইরকম মৃত্যু পেয়ে আল্লাহর উপরে সন্তুষ্ট, আজকে সেই সন্তুষ্টির পথেই আজকের এই দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ইসলাম, গণতন্ত্র, মানবাধিকার, দেশের অর্থনীতি, রাজনীতি, এই সংস্কৃতি সবকিছুকে আজকে যদি এদেশের
মানুষের বিশ্বাস এবং আস্থার আলোকে পুনরুদ্ধার করতে হয়, তাহলে 28-এর চেতনা নিয়েই সেই রাম আওয়ামী সন্ত্রাসী বামদের বিরুদ্ধে আজকে ঐক্যবদ্ধ আন্দোলন আমাদেরকে গড়ে তুলতে হবে। পরিশেষে একটি কথা বলে শেষ করতে চাই, 2008 সালে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে যখন আমরা সমাবেশের আয়োজন করেছিলাম ছাত্র শিবিরের উদ্যোগে, তখন সেদিন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী সে প্রোগ্রামের প্রধান অতিথি ছিলেন। হঠাৎ করে স্টেজ থেকে তাকিয়ে দেখি শহীদ আব্দুল কাদের মোল্লা ভাই আসতেছে। আমি দৌড়ে গিয়ে বললাম, মোল্লা ভাই সরি, আপনাকে দাওয়াত দেইনি। মোল্লা ভাই আমাকে বলল যে না, 28 অক্টোবরের প্রোগ্রাম যেখানে যেখানে হবে সেখানে আমি এমনি উপস্থিত থাকবো, কারণ আমি 28 পল্টনে উপস্থিত থাকতে পারিনি। আমির জামাত আমাকে কেন্দ্রীয় অফিসের দায়িত্ব দিয়েছেন, এই জন্য 28 প্রতিটি জায়গায় আমি মোল্লা উপস্থিত থাকবো। এই ছিল তাদের শাহাদাতের তামান্না, এই ছিল তাদের ত্যাগের অনুভূতি। আসুন প্রিয় ভাইরা আমার, সম্মানিত শ্রোতা মণ্ডলী, এদেশের আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আজকের এই সম্ভাবনাময় বাংলাদেশ, যেটিকে জান্নাতাবাদ বলা হয়েছে, যেটির পৃথিবীর ইবনে বতুতা সহ পৃথিবীর পর্যটকরা এখানে সফর করে এটি সম্পর্কে আবির্ভূত হয়েছেন, সেই রকম একটি বাংলাদেশ, সেই রকম একটি মানচিত্র আমরা পেয়েছি, সেই রকম একটি যুব সমাজ আমরা পেয়েছি, সেই তৌহিদি জনতা এখানে আছে। এদেশের আগামী দিনের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে যদি আমরা বিজয়ী হতে পারি, তাহলে ইনশাআল্লাহ 28 অক্টোবরের সে হায়নারা এই জমিনে পরাজিত হবে। আল্লাহর জমিনে তার দিন বিজয়ী হবে। একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ কায়েম করবার জন্য আমাদের এই প্রিয় কাফেলা 28-এ যেরকম মানব প্রাচীর গড়ে তুলে জীবনের পর জীবন দিয়েছে, কিন্তু ছাত্র শিবির নতি স্বীকার করেনি। আমরা বিশ্বাস করি ছাত্র শিবির যতদিন এই সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক তৈরি করবার এই বোধকে নিয়ে প্রতিটি ছাত্রদের কর্ণকুহরে দাওয়াত দিয়ে মানুষ তৈরি করার এই কারখানা যতদিন তাদের সাপ্লাই অব্যাহত রাখবে, ততদিন পর্যন্ত এই দেশকে কোন ব্যক্তি, কোন রাষ্ট্র, এই দেশকে কোন আধিপত্যবাদী শক্তি, কোন সাম্রাজ্যবাদী শক্তি এই দেশকে রুখে দিতে পারবে না ইনশাআল্লাহ। মহান পরওয়ারদিগারের কাছে আবারও আমাদের শহীদ ভাইদের জন্য শাহাদাতের সর্বোচ্চ মাকাম কামনা করে আজকের এই আলোচনা সভায় যুক্ত করবার জন্য আবারও শুকরিয়া জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অক্টোবরের 28 তারিখ, রক্ত ঝরার দিন, জাতির বুকে তুফান জাগা স্মৃতি অমলিন। কবি মোশাররফ হোসেন খানের এই বাক্য দুটিকে খুবই মনে পড়ছে আজকে আমরা এমন কিছু মেহমানদের নিয়ে আমাদের এই আলোচনা সভা সাজিয়েছি যারা ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবসের নির্মম সাক্ষী। সেই নির্মমতার শিকার হয়ে যারা আজকে জীবন্ত শহীদ হিসেবে আমাদের সামনে এসে হাজির হয়েছেন আজকের এই লাইভে, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আজকের সম্মানিত মেহমান ডক্টর মোহাম্মদ রেজাউল করিম ভাইয়ের জন্য দোয়া করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার এই ত্যাগকে, তার এই রক্ত যেটি রাজপথে পতিত হয়েছে, এই রাজপথ, এই দেশ একদিন আমরা বিজয় করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মেহমানের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার এই ত্যাগকে কবুল করে নেন, তার এই রক্তকে কবুল করে নেন। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। নির্ধারিত বিষয় বেদনা ও প্রেরণার 28 অক্টোবর। আমাদের সামনে এ পর্যায়ে আলোচনা নিয়ে আসার জন্য, নির্ধারিত বিষয়ে আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণ শাখার সংগ্রামী সেক্রেটারি, আমাদের সকলের শ্রদ্ধেয় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই। ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইকে এ পর্যায়ে নির্ধারিত বিষয়ের উপর আলোচনা নিয়ে আসার জন্য সবিনয় অনুরোধ করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وما نقموا منهم إلا أن يؤمنوا بالله العزيز الحميد الذي له ملك السماوات والأرض والله على كل شيء شهيد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين।
প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজকের ঐতিহাসিক 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা। আমার প্রিয় সভাপতি সালাউদ্দিন আইয়ুবী, মেধাবী ছাত্র নেতা, প্রিয় সঞ্চালক হাফেজ রাশেদুল ইসলাম, সম্মানিত প্রধান অতিথি নায়েবে আমির শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, আমার একটু আগে আলোচনা করেছেন আমার প্রিয় সাবেক কেন্দ্রীয় সভাপতি জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সেক্রেটারি, আমার প্রিয় নেতা, আমার প্রিয় ভাই ডক্টর মোহাম্মদ রেজাউল করিম, সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুগণ, সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাদের এছাড়া আর কোনো অপরাধ ছিল না যে তারা মহাপরাক্রমশালী আল্লাহর প্রতি ঈমান এনেছিল এবং ঈমানের দাবি পূরণে তারা তাদের ভূমিকা পালন করতে গিয়ে নির্যাতন এবং নির্মম শাহাদাতের মুখে তাদেরকে পড়তে হয়েছে। এটা আল্লাহ তাআলার ফয়সালা। বেদনা এবং প্রেরণার ঐতিহাসিক 28 অক্টোবর আমার আলোচনার বিষয়ে আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা বলে আমার কথা শেষ করতে চাই। সম্মানিত দর্শক শ্রোতা, 2006 সালের 28 অক্টোবর, এই 28 অক্টোবর আমাদের 6 সাল থেকে শুরু হয়নি, 2006 সালে এটা শেষ হবে না বা শেষ হয়ে যায়ওনি। 2006 সালের 28 অক্টোবর শুরু হয়েছে বদরের প্রান্ত থেকে। আলহামদুলিল্লাহ, আমার সবচেয়ে ভালো লাগে যে আমি বাংলাদেশ জামাত ইসলামী হিসাবে আজকে এখানে আলোচনায় অংশগ্রহণ করি, কিন্তু 2006 সালের 28 অক্টোবর এই কাফেলার দায়িত্ব আমার উপরে অর্পিত ছিল এবং আমি আমার প্রিয় কর্মীদের সাথে একজন কর্মী হিসাবে, দুর্বল একজন মানুষ হিসেবে আমি ময়দানে থেকে তাদের কাছে থাকতে পেরেছিলাম এবং তাদের সাহস যোগাবার ভূমিকা পালন করার তৌফিক আল্লাহ দিয়েছিলেন। সেজন্য সুবহানাহু ওয়া তাআলার দরবারে সিজদা অবনত চিত্তে মস্তক অবনত করে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বেদনার হচ্ছে এটা যে শহীদ মুজাহিদরা বেঁচে থাকলে আমাদের এই কাফেলায় হয়তো আজকের যারা দায়িত্ব পালন করছে সেই দায়িত্বের জায়গা আল্লাহ তাআলা তাদেরকেই হয়তো কবুল করতেন, আলহামদুলিল্লাহ। বেদনার জায়গা এটি যে হাফেজ শিপন, মাসুম, আমাদের ভাইয়েরা, শহীদ জসিম ভাইয়েরা একেবারেই নিরন্ন মানুষ ছিলেন, তারা শ্রমজীবী মানুষ ছিলেন, শুধুমাত্র আল্লাহকে ভালোবেসেই তারা ময়দানে ছুটে এসেছিলেন নির্দেশ পালন করার জন্য। বেদনার এটি যে তাদেরকে একসাথে করে আমরা আজকে আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের এই কাফেলায় নিজেরা সামিল হতে পারলাম না। আমাদেরকে রেখে তারা আল্লাহর দিকে সাড়া দিয়ে আমাদেরকে প্রতিযোগিতায় তারা পিছনে ফেলে তারা আগাম আমাদেরকে সাক্ষী রেখে তারা চলে গেছে। আমি শুধু আপনাদের বেদনায় এতটুকু কথা বলতে চাই, বদর এর শিক্ষা আমাদের এখানে আছে, উহুদের শিক্ষা আমাদের এখানে আছে, আহজাবের শিক্ষা এখানে আছে। এটাকে আমি বলি এটি বদরের জন্য এক বিরাট বিজয়। 2006 সালে 28 অক্টোবর আমরা সকাল 7টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত আমাদের ভাইয়েরা, আলহামদুলিল্লাহ, আমি এখানে বেদনার খুব কম চলতো কি প্রেরণার পুরোটুকু প্রেরণা, আলহামদুলিল্লাহ। আমাদের ভাইদেরকে আমরা টেনে পিছন থেকে নিয়ে আসতে পারতাম না, তারা 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত সমস্ত বাধা উপেক্ষা করে, মুহুর্মুর বোমা উপেক্ষা করে তারা শুধু সামনের দিকে যাওয়ার জন্য চেষ্টা করেছে। আমি সেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই সময়ের সাহাবীদের উজ্জীবিত কিছু ভাইদেরকে দেখছি। আমি তাদেরকে ধরে জিজ্ঞেস করেছিলাম, কেন আমাকে আপনারা সামনে যেতে দিচ্ছেন না, কেন আপনারা আমাকে সব সময় ঘিরে থাকেন? আলহামদুলিল্লাহ, ইসলামী ছাত্র শিবিরের প্রতি কৃতজ্ঞ। এই কাফেলার একজন কর্মী হিসেবে আমি নিজেকে শামিল করতে পেরেছি, আল্লাহ দয়া করে কবুল করেছেন। ওই ভাইয়েরা আমাকে জড়িয়ে ধরে বলেছিলেন যে এটি বদরের ময়দান, এটি উহুদের ময়দান, এই ময়দানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি থাকতেন তার গায়ে যেমন একটা ঢিল ছুটতে আমরা দিতাম না, যে সাহাবী তার পিঠে তার বুকে সমস্ত তীরগুলো বিদ্ধ করেছিলেন, এটা বলে যে আমার প্রিয় নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আমরা একটা আঘাত, একটা ফুলের টোকা পড়তে দেব না।
আমরা সেরকম একটা ময়দানে আছি, সুতরাং আমাদের দায়িত্বশীলের গায়ে একটা টুকরা আমরা পড়তে দিব না। আপনি যতই সামনে আগানোর চেষ্টা করেন, আমরা আপনার এক হাত সামনে থাকবো। শহীদ মীর কাসিম আলী ভাই আমাদের প্রেরণা, তিনি সামনে গিয়ে আমাদের কলা রুটি দিয়ে বলেছিলেন, আমি এসছি শেষ পর্যন্ত, যদি আমাকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করে। আলহামদুলিল্লাহ, আমার এখনো কানে বাজে, আমাকে জড়িয়ে ধরে চুমুকে বলেছিলেন। তারপরের দিন থেকে কোনোদিন তিনি আমাকে মাসুদ বলে ডাকেন নাই। আমাকে তিনি দেখাও সেনাপতি কেমন আছো, সেদিন তিনি আমাকে সেনাপতি উপাধি দিয়েছিলেন এবং বলেছিলেন, আল্লাহ যদি দয়া করে তোমাদের সাথে আমাকেও কবুল করেন, মুজাহিদদের সাথে যদি আমাকেও কবুল করেন। আলহামদুলিল্লাহ, আমার মন বলে যে আল্লাহ তাআলা তার সেদিনের আকুতি আল্লাহ কবুল করেছিলেন। আমাদের প্রেরণা হচ্ছে শহীদ নিজামী ভাই যখন অফিস থেকে, পল্টন অফিস থেকে বের হয়ে তিনি প্রোগ্রামের জন্য যাবেন, সিদ্ধান্ত হয়েছিল, পরামর্শ দেওয়া হয়েছিল, নিজামী ভাই পরিস্থিতি বাইরে ভালো না, আপনি না গিয়ে আমাদের অন্য দায়িত্বশীল ভাইরা বক্তব্য দিয়ে প্রোগ্রাম শেষ করে দেবে। নিজামী ভাই দায়িত্বশীল হিসাবে, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই দায়িত্বশীল হিসাবে অত্যন্ত দৃঢ়তার সাথে আস্থা নিয়ে আল্লাহর উপর নির্ভর করে বলেছিলেন, এরকম পরিস্থিতিতে দায়িত্বশীল যদি ময়দান থেকে অনুপস্থিত থাকে, আগামী দিনের ইতিহাসের কাছে এটা ভালো কোনো মেসেজ যাবে না, এটা কোনো ভালো সংবাদ যাবে না, এটা কোনো রক্তাক্ত ইতিহাস তৈরি হবে না, এটা কোনো সোনালী অতীত তৈরি হবে না। আপনারা পরামর্শ দিতে পারেন, সিদ্ধান্ত আমি দেব, আমি এই আন্দোলনের সিপাহ সালার, আমি সিদ্ধান্ত দিব। এবং তিনি গিয়েছিলেন। যখন তার পাশ থেকে নির্মাণাধীন বিল্ডিং থেকে বোমা তার দিকে নিক্ষেপ করা হয়, আমাদের থেকে রিকোয়েস্ট করেছিলাম, আমির জামাত আপনি একটু মাথাটা নিচু করে এখন বসে যান, আপনাকে টার্গেট করে বোমাগুলো নিক্ষেপ করা হচ্ছে। তিনি মাইক থেকে একটু মুখটা সরিয়ে নিয়ে বলেছিলেন, আমাকে এই কথা আর দ্বিতীয়বার বলবেন না। দায়িত্বশীল যদি বসে যায়, দায়িত্বশীল যদি মাথা নত করে, তাহলে সেই আন্দোলনের কর্মীরা মাথা উঁচু করে থাকার শিক্ষা কোথা থেকে পাবে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমাদের শহীদ মুজাহিদ, আমাদের শহীদ শিপনদেরকে আমি টেনে ধরেছিলাম, আমি তাদেরকে বলেছিলাম প্লিজ সামনে যেও না। তারা বলেছিল আজকে সামনে যাওয়ার জন্য এসেছি, আজকে আমরা আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য এসেছি, আমাদেরকে থামিয়ে কোনো লাভ নেই মাসুদ ভাই। এই যুদ্ধে হয় আমরা বিজয়ী হব, না হয় শাহাদাতের অমীয় পেয়ালা পান করে আল্লাহর সান্নিধ্যে যাওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়ে এসেছি। সেজন্য এটি আমাদের যতটুকু না বেদনা, তার চেয়ে অনেক বেশি প্রেরণা, অনেক বেশি প্রেরণা। আসুন সম্মানিত ভাই, শ্রোতা বন্ধুগণ, আমাদের 2006 সালের প্রিয় 28 অক্টোবর, এটি আমাদের বদর থেকে শুরু হয়েছে, এটি আমাদের মক্কা বিজয়ের জায়গায় গিয়ে আমাদের শেষ হবে। শহীদদের রক্তের বদলা আমরা একটা রক্তপাতহীন বিজয়, সোনার বাংলা তৈরি করে, মক্কা বিজয় যেমন হয়েছিল, বাংলা বিজয় করে আমাদের শহীদ সাইফুল্লাহ মাসুম, আমাদের শিপন, আমাদের মুজাহিদদের রক্তের বদলা আমরা প্রেরণার মাধ্যমে গ্রহণ করব। এই হবে আমাদের 2021 সালের আজকের 28 অক্টোবর এই দিনের অঙ্গীকার। আল্লাহ আমাদের সবাইকে তার যার যার জায়গা থেকে 28 অক্টোবরের এই বেদনার জায়গার শক্তি অর্জন করে প্রেরণার এক উচ্ছলতা নিয়ে আমরা দিন কায়েমের পথে এগিয়ে যাব। আল্লাহ আমাদের কবুল করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 28 অক্টোবরের রক্তপিপাসুরা এখনো থামেনি। এখনো 28 অক্টোবরের নৃশংসতা বাংলাদেশের আকাশে একখণ্ড কালো মেঘের বজ্রাঘাত হয়ে আমাদের সামনে আছে। আমি সম্মানিত মেহমানের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, তিনি যেভাবে 28 অক্টোবরের ময়দানকে মোকাবেলা করার ক্ষেত্রে নিজেকে পেশ করেছিলেন একজন সামনের কাতারের সৈনিক হিসেবে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি আমরাও যারা এই আন্দোলনের সাথে আছি, এই আন্দোলনের প্রতি ভালোবাসা রাখি, আমাদের প্রত্যেকের প্রত্যয় হোক সেই একই রকম। আল্লাহ রাব্বুল আলামিন মুহতারাম মেহমানের হায়াতে তৈয়বা দান করুন এবং তার এই রেখে যাওয়া কাফেলাকে দ্বীনের জন্য কবুল করুন, এই আশাবাদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রাখছি। সম্মানিত উপস্থিতি, আপনারা খেয়াল করেছেন এ পর্যায়ে আমাদের সামনে উপস্থিত হয়েছেন শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার বিভাগীয় সেক্রেটারি, আমাদের সকলের শ্রদ্ধেয় অ্যাডভোকেট মতিউর রহমান আকন ভাই। আমরা মোহতারামকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, এ পর্যায়ে মোহতারাম মতিউর রহমান আকন ভাইকে বিচারহীনতার রাজনীতি ও 28 অক্টোবর এই নির্ধারিত বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য অনুরোধ করছি।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত সভাপতি, শহীদ কাফেলার প্রিয় কেন্দ্রীয় সভাপতি, প্রিয় সঞ্চালক, আজকের এই রক্তস্নাত 28 অক্টোবরের এই দিবসের আলোচনা সভায় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির, এই কাফেলার প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি, সাবেক এমপি, আমাদের প্রিয় নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি বৃন্দ, সংযুক্ত প্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আমার নির্দিষ্ট বিষয়ের উপরেই থাকার চেষ্টা করব, কিন্তু এই দিবসের যে ভয়াবহতা সেদিন নিজের চোখে যা দেখেছি সেটা তো বর্ণনা করা এক কঠিন ব্যাপার। শহীদ সাইফুল্লাহ মোহাম্মদ মাসুম আমার সম্পর্কে ভাগিনা এবং হাফেজ গোলাম কিবরিয়া শিপন একই সাথে পাশাপাশি ছিলাম, থাকার সুযোগ হয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। তিনি সহ সেদিন যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা সকলের শাহাদাতকে কবুল করুন, আমিন। বাংলাদেশের রাজনীতিতে 28 অক্টোবর শুধুমাত্র ওই দিনের একটি ঘটনা নয়, এই ঘটনাটি একটি পরিকল্পিত ঘটনা। অনেক পূর্ব থেকে ঘটনাটি ঘটনা হয়েছিল একটা উদ্দেশ্যকে সামনে রেখে। কি সেই উদ্দেশ্য? 4 দলের জোট ক্ষমতায় থাকা অবস্থায় জামাত ইসলামীর অংশগ্রহণের মাধ্যমে যে সরকার, এই সরকার দেশের উন্নয়ন, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং একটি প্রাতিষ্ঠানিকতার জন্য চেষ্টা করে যাচ্ছিল। বলতে গেলে 1991 সালের নির্বাচন, 1996 সালের নির্বাচন এবং 2001 সালের নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক পরিবেশ আসতে শুরু করেছিল। মানুষ নির্বাচনমুখী হচ্ছিল, নির্বাচনকে একটি উৎসবের মতো করে গ্রহণ করেছিল। বিচার বিভাগ ভালোভাবে কাজ করছিল, প্রশাসনের মধ্যে কিছুটা হলেও শৃঙ্খলা ছিল। আমাদের দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহ দায়িত্ব পালনের ক্ষেত্রে আন্তরিকতা এবং স্বচ্ছতার জন্য চেষ্টা করে যাচ্ছিল। এই ধরনের একটি রাষ্ট্রকে থামিয়ে দেওয়া হয়েছে 28 অক্টোবরের ঘটনার মাধ্যমে, এবং মূল পরিকল্পনাটা ছিল 2006 সালের যে নির্বাচন, সেই নির্বাচনকে ভণ্ডুল করে দেওয়া। এই নির্বাচন যদি ভণ্ডুল করে দেওয়া হয় তাহলে 4 দলের জোট আর ক্ষমতায় আসতে পারবে না। লাঠির জোরে ক্ষমতায় এসে ইচ্ছা মতো বাংলাদেশকে নিজেদের মতো পরিচালনা করা যাবে, এবং সেটাই তারা করেছে। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা হলো বাংলাদেশের বিচার ব্যবস্থা বলতে গেলে ইন্টারনালি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। একজন সাবেক বিচারপতি, তিনি অন্তত 10 বছর আগে মন্তব্য করেছিলেন, বিচার ব্যবস্থার যে অবস্থা, এখনো যদি পুনর্গঠন শুরু হয় তাহলে আগামী 20 বছর লাগবে। আমরা এই ধরনের একটি দেশে অবস্থান করছি। আমি মাত্র কয়েকটি উদাহরণ দিব। দেখেন যে ট্রাইব্যুনালে বিচারটা হলো, বিচারের নামে কত বড় অবিচার। শহীদ আব্দুল কাদের মোল্লার মামলার রায় দেওয়া হলো, তিনি যাবজ্জীবন কারাদণ্ড পেলেন। এরপরে শাহবাগে একটা সমাবেশের আয়োজন করা হলো, পার্লামেন্টে আইন পাশ করা হলো, সেই আইনের ভিত্তিতে আপিল বিভাগ বিচার করে তার মৃত্যুদণ্ড দিল। এখন
আইন কি বলছে? আইন বলছে সর্বোচ্চ সাজার বিরুদ্ধে আপিলের ব্যবস্থা থাকতে হবে। আপিল বিভাগ যেখানে মোল্লা সাহেবকে মৃত্যুদণ্ড দিলেন, তিনি আপিলটা কোথায় করলেন? এই আপিলটা কারেক্ট না ইনকারেক্ট, এই বিচারটা সঠিক না বেঠিক, এটাকে চ্যালেঞ্জ করার মতন তো কোনো সুযোগ আব্দুল কাদের মোল্লা ভাই পাইলেন না। সুতরাং কত বড় জুলুম তার উপর করা হয়েছে। এরপরে আরেকটি ঘটনা তারা ঘটিয়েছে, জুডিশিয়াল রিভিউ হবে না, তারপরে অনেক আলোচনা পর্যালোচনার পর রিভিউ দেওয়া হলো। কোন কোন কারণে রিভিউটা খারিজ হয়ে গেল, আসামি হিসেবে সেটা প্রত্যেকটা আসামি জানার অধিকার আছে। আব্দুল কাদের মোল্লা ভাই জানতেই পারলেন না কোন কোন কারণে তার রিভিউটা খারিজ হয়ে গেল। তার শাহাদাত ঘটেছে 2013 সালের ডিসেম্বরে, আর তার রিভিউ পিটিশনের যে রেজাল্ট জাজমেন্ট প্রকাশিত হয়েছে 2015 সালে, তার শাহাদাতের 2 বছর পরে। এটা কত বড় বিচারহীনতার রাষ্ট্রে আমরা বসবাস করছি। দেখেন, আরেকটি কথা বলতে হয়, শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদ তিনি বারবার বলতেন এই আদালতের প্রতি আমার বিশ্বাস আছে। ওনাকে আমরা আইনজীবীরা একদিন জিজ্ঞেস করলাম যে আপনি কিসের ভিত্তিতে এই আদালতের প্রতি আস্থার কথা বলেন? উনি বললেন যে আইন অনুযায়ী আমাকে সাজা দেওয়ার কোনো সুযোগ নেই। 2015 সালের মার্চ মাসে আমরা গিয়েছিলাম ওনার সাথে সাক্ষাৎ করতে নারায়ণগঞ্জে। উনি দুটো কারণ উল্লেখ করলেন, বললেন যে আমাকে দুটো যৌথ অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, আপিল বিভাগ বহাল রেখেছে। একটা হলো সিরাজউদ্দিন হত্যাকাণ্ড, আর একটা হলো বুদ্ধিজীবী হত্যার চক্রান্ত। এই দুটোকে একত্রিত করে আমার মৃত্যুদণ্ড ছিল। সিরাজউদ্দিন হত্যার বিচার অনেক আগেই হয়ে গিয়েছে। এই কাগজপত্র আমরা আপিল বিভাগে সাবমিট করার পর আপিল বিভাগ এই অভিযোগ থেকে তাকে খালাস দিয়ে দিলেন। তাহলে বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্রের জন্য তার আর মৃত্যুদণ্ড থাকার কথা না, কারণ একই অভিযোগে অন্যান্যদের 10 বছর 20 বছর কারাদণ্ড হয়েছে। মুজাহিদ সাহেবের সর্বোচ্চ 10-20 বছর কারাদণ্ড হওয়ার কথা, মৃত্যুদণ্ড হওয়ারই কথা না। এরপরেও এই আদালতই, যে আদালতে সিরাজউদ্দিন হত্যার মামলা থেকে মুজাহিদ সাহেবকে খালাস দিলেন, বুদ্ধিজীবী হত্যার ষড়যন্ত্রের কারণে তাকে মৃত্যুদণ্ড দিলেন। মুজাহিদ ভাই বলেছিলেন রিভিউয়ে আমি প্রতিকার পাবো, কারণ আইন এত বড়, আদালত এত বড় অবিচার করতে পারে না। কিন্তু সেটা আমরা দেখলাম এই আদালতের কাছে বিচারের স্বাভাবিক প্রক্রিয়াটাও আমরা বাস্তবায়ন হতে দেখলাম না। বিচারহীনতা কাহাকে বলে? শহীদ মীর কাসেম ভাইয়ের ব্যাপারে অ্যাটর্নি জেনারেল যে প্রমাণ পেশ করেছিলেন সেখানেই লেখা আছে, ডালিম হত্যায় যেদিন হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে সেদিন মীর কাসেম সাহেব ঢাকায় বাইতুল মোকাররমের উত্তর গেটে বক্তব্য রেখেছেন। দৈনিক ইত্তেফাকে এই খবর প্রচারিত হয়েছে। অথচ ওই দিন ওই সময়ে চট্টগ্রামের ডালিম হোটেলে হত্যাকাণ্ডের জন্য তাকে আসামি করা হলো। তদানীন্তন চিফ জাস্টিস আদালতে তিনি বলেছিলেন যে কিভাবে ঢাকায় যিনি বক্তব্য রাখলেন, আপনার ডকুমেন্টে আছে অ্যাটর্নি জেনারেল, উনি আবার চট্টগ্রামে হত্যাকাণ্ড ঘটালেন। ওনার এই প্রশ্ন শুনে আমরা খুব খুশি হয়ে গেলাম যে তাহলে আদালত সঠিক বিষয়টাই ধরেছে। দেখলাম শেষ পর্যন্ত মৃত্যুদণ্ড বহাল। বিচারহীনতা কাহাকে বলে? আরো যদি বলতে হয়, আজকে বলতে হচ্ছে যে বিচার সাইদি সাহেবের মামলা আপিলের ডিভিশন, একটা মামলায় 3 ধরনের রায় হয়েছে। পৃথিবীর ইতিহাসে সর্বোচ্চ আদালতে একই মামলায় 3 ধরনের রায় আজ পর্যন্ত আমরা কোথাও দেখিনি। কোন আদালতের রেফারেন্স আপনি দেখাইতে পারবেন নাকি? সাইদি সাহেবের আপিল বিভাগে একজন খালাস দিয়ে দিলেন, সকল অভিযোগ থেকে খালাস, কোনো অভিযোগ প্রমাণিত হয় না সাইদি সাহেবের বিরুদ্ধে। তিনি যুক্তি দিয়ে, তথ্য দিয়ে, ফ্যাকচুয়াল লিগ্যাল আর্গুমেন্ট দিয়ে সাইদি সাহেব সব অভিযোগ থেকে খালাস পেয়ে গেল। একজন দিলেন মৃত্যুদণ্ড,
কি ভয়ঙ্কর অবস্থা, কোথায় খালাস আর কোথায় মৃত্যুদণ্ড। একজন মৃত্যুদণ্ড দিলেন আর দুইজন দিলেন আজীবন কারাদণ্ড। আর এই দুইজন বিচারকের রায়ের ভিত্তিতেই সাইদি সাহেব আজকে কারাগারে আছেন, আজীবন মৃত্যুদণ্ডের দণ্ড মাথায় নিয়ে। এটা কি বিচার বলা হয়? হয়তো সামান্য একটু পার্থক্য হবে, একজন খালাস, একজন মৃত্যুদণ্ড, দুইজন আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিলেন। এটা কোন আইনের ভিত্তিতে, কোন আইনের ভিত্তিতে খালাস হইল, কোন আইনের ভিত্তিতে? একই কোর্ট, একই তো আইনের বই, এখানে তো কোনো পার্থক্য হয়নি। সবকিছুই হচ্ছে বিচারহীনতার যে রাজনীতি এবং সংস্কৃতি, সেটার নমুনা আজকে আমাদের দেশে। এটার প্রভাব হচ্ছে 28শে অক্টোবর। এইভাবে আজকে বাংলাদেশের জুডিশিয়ারি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গিয়েছে। আরেকটি দৃষ্টান্ত না দিলে পারা যায় না, এই সরকারের শাসন আমলে তাদের দলীয় লোকজনকে খালাস দেওয়ার জন্য এই আদালতে কি নগ্ন ভূমিকা পালন করেছে। সেটা 18 কার্য দিবসে, ওয়ানলি 18 ওয়ার্কিং ডেইজ, কার্য দিবস মাত্র 18, আর 24টা মামলার রায় দেওয়া হয়েছে 18 কার্য দিবস। আশ্চর্য ব্যাপার, একদিনে 10টা মামলার সকল সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে। কি একটা অদ্ভুত কোর্ট আমাদের দেশে। একটা দেশে 18 কার্য দিবসে 24টি মামলার রায় দেওয়া হলো এবং সকল আসামিদেরকে খালাস দিয়ে দেওয়া হলো। এই আদালত, এটা কি বিচার? ইংরেজি ভাষায় আমরা আইনের একটা স্বাভাবিক সূত্রের কথা বলা হয়েছে, জাস্টিস ইজ নট ওনলি টু বি ডান বাট ইন সিন্স ইট সিমস টু হ্যাভ বিন ডান। বিচার শুধু করলেই হবে না, এই বিচারটা যে ন্যায় বিচার হয়েছে এটাও দৃশ্যমান হতে হবে। কোনো বালাই নেই আজকে। আজকে অন্যান্য বিষয়টা তো জুডিশিয়ারির অবস্থা গেল, বিচারহীনতা গেল, প্রাতিষ্ঠানিক সিস্টেম সবকিছু মেসাকার হয়ে গিয়েছে। এর হাত থেকে জাতিকে যদি উদ্ধার করতে হয় তাহলে আজকে ঐক্যবদ্ধভাবে সর্বশক্তি নিয়োগ করে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে। এই দেশকে, এই জাতিকে এই ভয়ঙ্কর খাত থেকে আমাদেরকে উদ্ধার করতে হবে। এবং আমরা যদি এটা না পারি, আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অস্তিত্ব বিপন্ন হবে। 28শে অক্টোবর যারা সেদিন প্রতিরোধ করেছিলেন তারা জীবন দিয়ে প্রমাণ করেছেন যে দেশের জন্য তারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে গেলেন। তাদের সেই নজরানা সামনে রেখে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে এই জাতিকে, এই জগদ্দল পাথরের মতো চেপে বসা এই অবশক্তিকে আমরা অবশক্তির হাত থেকে উদ্ধার পাওয়ার জন্য আমরা সোচ্চার হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল প্রচেষ্টা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এই বিচারহীনতার রাজনীতির একদিন শেষ অবশ্যই হবে ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে অবশ্যই ন্যায় বিচারের পরিবেশ মানুষ দেখতে পাবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই তৌফিক আমরা কামনা করছি। সম্মানিত মেহমান অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। সুনির্দিষ্ট বিষয়ের উপর খুব সুনির্দিষ্ট কিছু তথ্য উপস্থাপন পূর্বক আলোচনা রেখেছেন আমাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বক্তব্যকে আমাদের ইতিহাস জানার জন্য কবুল করে নিন, আমিন। মুহতারামের হায়াতে তৈয়্যিবা কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আমৃত্যু দিনের খেদমত করে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে একটি শহীদি গান শুনবো, 28 অক্টোবরের গান শুনবো। ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সাইমুম শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পী আব্দুল কাদের জিলানী ভাইকে এই পর্যায়ে একটি সঙ্গীত নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন, অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন, জাতির বুকে তুফান জাগা, জাতির বুকে তুফান জাগা, স্মৃতি অমলিন
অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। হায়নাদের বৈঠা লাঠি কাঁপিয়ে গেল দেশের মাটি। হায়নাদের বৈঠা লাঠি কাঁপিয়ে গেল দেশের মাটি। জাতির জন্য নরঘাতক, জাতির জন্য নরঘাতক বড়ই অর্বাচীন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। আমার ভাইকে মারলো যারা, দেশ জনতার শত্রু তারা। আমার ভাইকে মারলো যারা, দেশ জনতার শত্রু তারা। শহীদ হলো যেসব ভাইরা, শহীদ হলো যেসব ভাইরা, শুধব তাদের ঋণ। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। জাতির বুকে তুফান জাগা, জাতির বুকে তুফান জাগা, স্মৃতি অমলিন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। অক্টোবরের 28 তারিখ রক্ত ঝরার দিন। মাশাআল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি আমাদের সম্মানিত আব্দুল কাদের জিলানী ভাইকে। তিনি অত্যন্ত সুললিত কণ্ঠ দিয়েছেন এবং খুব সুন্দর একটি কণ্ঠের মাধ্যমে তিনি আমাদের সামনে 28 অক্টোবরের তাৎপর্যবাহী একটি গান শুনিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার এই কণ্ঠকে কবুল করে নিন, আমিন। সম্মানিত উপস্থিতি, 28-এর রেশ এখনো রয়ে গেছে। 28-এর রেশ, 28-এর রক্ত পিপাসুদের সেই পিপাসা এখনো থামেনি এবং বর্তমান রাজনীতিতে সেই রেশ এখনো ভয়াবহভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথিকে অনেকক্ষণ থেকেই দেখতে পাচ্ছি। সারা দেশ থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন তারা খেয়াল করেছেন বিষয়টি। এ পর্যায়ে বর্তমান রাজনীতিতে 28 অক্টোবরের প্রভাব শীর্ষক আলোচনা নিয়ে আসার জন্য অনুরোধ করছি শহীদি কাফেলা, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর মুহতারাম আমির, মুহতারাম নায়েবে আমির, আমাদের সকলের শ্রদ্ধেয় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই। এ পর্যায়ে ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে আমাদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া সাইয়্যিদি রাব্বিল আলামিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। মাননীয় কেন্দ্রীয় সভাপতি, মাননীয় পরিচালক, সম্মানিত শ্রদ্ধেয় অতিথিবৃন্দ, আজকে উপস্থিত প্রিয় সম্মানিত ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই ঐতিহাসিক দিনে এই ধরনের একটি লাইভ চমৎকার প্রোগ্রাম আয়োজনের জন্য এদেশের মুক্তির প্রধান যে সেনানী, যে সংগঠন, আমি প্রায় বলি
বাংলাদেশ এবং ইসলামী ছাত্র শিবির সমর্থক। এদেশের মুক্তির সংগ্রাম আন্দোলন, একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার যে লড়াই, এই লড়াইয়ের প্রধান সেনাপতি ইসলামী ছাত্র শিবির। এদেশের তরুণ যুবকদেরকে এরা রাষ্ট্র উদ্ভাসিত আলো সন্ধান দেওয়ার প্রধান সংগঠন ইসলামী ছাত্র শিবির। সত্যের সংগ্রামে জীবন রক্ত দিয়ে সর্বোচ্চ ত্যাগের যে মহিমা, তারই ধারক এবং বাহক হচ্ছে ইসলামী ছাত্র শিবির। আজকে ইসলামী ছাত্র শিবির এই মহান দিনকে স্মরণ করার জন্য পুরো দেশবাসী এবং বিশ্ববাসীকে এই দিনের শিক্ষা এবং প্রেরণা পৌঁছে দেওয়ার জন্য যে আলোচনার আয়োজন করেছেন, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। 28 অক্টোবর বেদনার রঙে আঁকা ইতিহাসের পাশবিকতম হত্যাযজ্ঞের নিদর্শন। 28 অক্টোবর জুলুম নির্যাতনের সামনে জীবন দিয়ে বিজয়ের মশাল উড্ডীন করার আহ্বান ইতিহাসের পুনরাবৃত্তি। ইসলামী আন্দোলন, এই আন্দোলনের যে সৌন্দর্যল ইতিহাস আছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে সাহাবারা জীবন দেওয়ার, শহীদ হওয়ার যে ভীষণ আগ্রহের নজির রেখেছিলেন। এই 28 অক্টোবরের পল্টনের ঘটনা সেই সাহাবাদের অনুকরণে ইসলামী ছাত্র শিবির এবং জামাত ইসলামীর কর্মীদের শহীদ হওয়ার, জীবন দেওয়ার, রক্ত দেওয়ার, ত্যাগের ভূমিকার অভূতপূর্ব এক মিল খুঁজে পাওয়া যায়। অর্ধ খেজুর খেয়ে জিহাদের ডাকে যেমনি ছুটে এগিয়েছিলেন সাহাবারা, আমি শুনেছি এরকম পল্টনের জিহাদের আহ্বান পেয়ে আমাদের ভাইরা খালি হাতে অপ্রস্তুত অবস্থায় যে যেখানে ছিলেন, কাল বিলম্ব না করে সাহাবাদের অনুকরণে, অনুসরণে একই স্পৃহা, একই চেতনা সেদিন সেখানে ঝাঁপিয়ে পড়েছিলেন। আমি আমার এলাকায় ছিলাম, কিন্তু পরে সে বিস্তারিত শুনেছি। আঘাতের পর আঘাত, বোমার পর বোমা, শাহাদাতের পর শাহাদাত, রক্তের পর রক্ত, এগুলোই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঝরে যাচ্ছিল। সাহাবারা যেমনি যুদ্ধের ময়দানে কখনো পিঠ প্রদর্শন করেননি, সেরকমই আমাদের ভাইরা মুহূর্তের জন্য পিছ পাননি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই যুগে তার প্রশিক্ষিত এবং সান্নিধ্য প্রাপ্ত সাহাবাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য যে ওদের আকাঙ্ক্ষা ছিল, যেভাবে তারা প্রস্তুত ছিলেন, তারই যেন এক পুনরাবৃত্তি দেখেছি এই 28 অক্টোবরের মাসে। আমার আগে মাননীয় সাবেক কেন্দ্রীয় সভাপতিরা অত্যন্ত আবেগ ভরে সেদিনের বর্ণনা দিয়েছেন। তারা সেদিনের সাক্ষী ছিলেন, উপস্থিত ছিলেন। আমি সেদিকে আর যেতে চাই না, যেহেতু নির্ধারিত টপিকসে আমি সংক্ষিপ্ত কথা বলে শেষ করব। 28 অক্টোবরের ঘটনা একটি সুদূর প্রসারী ষড়যন্ত্রের ফসল। এই ষড়যন্ত্রটি শুরু হয়েছিল 2004 সালে ধানমন্ডির একটি বাসায় কতিপয় মানুষের একটি মিটিং হয়েছিল। সেই মিটিংয়ে
সিদ্ধান্ত হয়েছিল যে এরপরে নির্বাচন যথাসময়ে যাতে হতে না পারে সেই ব্যবস্থা গ্রহণ করে। এবং এই সিদ্ধান্তের সাথে বাংলাদেশের প্রধান বিরোধী দল সেই সময়ে ভারত, আমেরিকান অ্যাক্সিস এবং তাদের প্রভাবের জাতিসংঘ, আমেরিকার কিচেন বলা হয় জাতিসংঘ, আমেরিকা যেভাবে রান্না করতে বলে, সিদ্ধান্ত নিতে বলে, জাতিসংঘ সেরকমই একটি সিদ্ধান্ত নেয়। এরা প্রত্যক্ষভাবে জড়িত ছিল। পরবর্তী পর্যায়ে তৎকালীন আর্মির নেতৃত্বকে তারা জড়িত করেছিল। আমার এই কথা অনুমান নয়, ধারণা নয়, পরোক্ষ কোনো তথ্য পাওয়া না। ওই মিটিং এ উপস্থিত ছিলেন তৎকালীন আওয়ামী লীগের অত্যন্ত প্রভাবশালী একজন সদস্য। আমি নির্বাচনের 7-8 মাস আগে সম্মানিত দর্শক শ্রোতা, সম্ভবত মেহমানের ইন্টারনেট সংযোগ কেন্দ্রিক কোনো সমস্যা হয়েছে। আমরা অপেক্ষা করছি, আশা করছি মোহতারাম মেহমানকে আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পেয়ে যাব ইনশাআল্লাহ। সম্ভবত মেহমানকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা অল্প কিছুক্ষণ অপেক্ষা করছি সম্মানিত প্রধান অতিথির জন্য। আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের সামনে আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামীর মোহতারাম নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য, আমাদের সকলের শ্রদ্ধেয় ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই কথা বলছিলেন। আমরা সাময়িকভাবে একটু অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করছি। আমরা আশা করছি খুব অল্প সময়ের মধ্যেই আমরা মোহতারাম মেহমানকে পেয়ে যাব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মেহমান আসার আগ পর্যন্ত একটি গান শুনতে চাই। আমাদের সাথে সাইমুম শিল্পী গোষ্ঠীর সম্মানিত শিল্পী আব্দুল কাদের জিলানী ভাই যুক্ত আছেন। এ পর্যায়ে আমরা মেহমান যুক্ত হওয়ার আগ পর্যন্ত একটি গান পরিবেশন করার জন্য সম্মানিত ভাইকে অনুরোধ করছি। আব্দুল কাদের জিলানী ভাই কি শুনতে পাচ্ছেন? আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। জি ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? জি 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 শোনা যাচ্ছে। জি মাগো তোমায় দিলাম কথা, মোছো আখি ভুলো ব্যথা, তোমার ছেলে রক্ত মাগো যাবে না বৃথা। মাগো তোমায় দিলাম কথা, মোছো আখি ভুলো ব্যথা, তোমার ছেলে রক্ত মাগো যাবে না বৃথা। এক ছেলে মা হারিয়ে তুমি হাজার ছেলে পেলে, একজনের মা ছিলে এখন সবারই মা হলে। এক ছেলে মা হারিয়ে তুমি হাজার ছেলে পেলে,
একজনের মাছিলে এখন সবারই জি, মাহলে। আসসালামু আলাইকুম। তোমার চোখের পানিতে মা, তোমার জি, আসসালামু চোখের আলাইকুম। পানি, জি আসসালামু আলাইকুম। সাউন্ডটা করো। সম্মানিত প্রধান অতিথি, আমরা কিছুক্ষণ বিরতিতে চলে গিয়েছিলাম আপনার অনুপস্থিতিতে। আমরা একটা গান শুনছিলাম। আমরা কি আপনার কথা শুনতে পারি এই মুহূর্তে? সম্ভবত আবারও আমরা মোহতারামকে হারিয়ে ফেলেছি। আমরা আব্দুল কাদের জিলানী ভাইয়ের কণ্ঠে গান শুনছিলাম, সুললিত কণ্ঠের একটি মায়ের প্রতি আকুতি রেখে গান। আমাদের প্রতিজন দ্বীনের মুজাহিদদের মা বাবারা অপেক্ষা করেন আমাদের জন্য দোয়া করেন। আমরা তাদের প্রতি দোয়া রাখছি। সম্মানিত অতিথি, আমরা কি আপনার কথা শুনতে পারি এই পর্যায়ে? জি, আমি কি লাইনে আসছি? শোনা যায়? জি জি জি, শুনতে পাচ্ছি আমরা। এখানে ডিসকানেক্ট হইলো। আমি আরেকটা সেট, সরি ইন্টারাপ্ট করার জন্য আপনাদের প্রোগ্রামটাকে। আমি যেটা বলেছিলাম, আমি নির্বাচনের 6 মাস আগে সিঙ্গাপুরে একটি পার্লামেন্টারি ডেলিগেশনে গিয়েছিলাম। আসার পথে ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের একজন সিনিয়র প্রভাবশালী কেন্দ্রীয় নেতা। আমরা একই ফ্লাইটে আসলাম, পাশাপাশি সিটে বসলাম, এবং আমাদের ফ্লাইটটি আবহাওয়ার কারণে ঢাকায় ল্যান্ড করতে পারেনি, চিটাং চলে গিয়েছিল। তো এটা বলা এটাই যে প্রচুর সময় আমরা একসাথে ছিলাম। পরবর্তী নির্বাচনের ব্যাপারে অনেক কথাবার্তা হলো। উনি আমাকে বললেন যে তাহের, নির্বাচনের সময় নির্বাচন হবে না। আমি একটু বিস্মিত হলাম, কারণ নির্বাচনের সবকিছু প্রস্তুতি চলছে, স্বাভাবিক পরিবেশ চলছে। বাইদিভাবে উনি বললেন যে না, এটা হবে না, এটা এই ব্যাপারে ডিসিশন আছে এবং এটা 2004 সাল থেকেই এই ব্যাপার ওয়ার্ক করছে। উনি এতটুকু বললেন, আর ডিটেলস বললেন। আমি নিজামী ভাইকে এসে বলেছিলাম যে ভদ্রলোক তো এরকম কথা বলেছেন। যাই হোক, আমরা সেটিকে পরবর্তী পর্যায়ে কিভাবে নিতে পেরেছি সে আলোচনা আজকে করতে চাই না। কিন্তু এই ষড়যন্ত্রটা 2004 সাল থেকে চলছিল, তারা ম্যাচিউর করতেছিল। একটা পর্যায়ে আমাদের আর্মি নেতৃত্বকে তারা ইনক্লুড করেছিল এবং সিদ্ধান্ত হয়েছিল যে নির্ধারিত সময়ে নির্বাচন হতে পারবে না। দিস ইজ ওয়ান। সেকেন্ড, সেই জন্য একটি পরিবেশ ক্রিয়েট করা দরকার ছিল। আপনারা জানেন, যে কোনো স্বৈরশাসক বা সামরিক শাসকরা যখন ক্ষমতা আসতে চায়, তার পূর্বে দেশের ভিতরে এমন কিছু পরিস্থিতি তৈরি করে তারা জাতিকে বুঝাতে চায় যে এখন একটি সেনা শাসনের প্রয়োজন। তারা প্রেক্ষিত তৈরি করে, ব্যাকগ্রাউন্ড তৈরি করে, বিশৃঙ্খলা তৈরি করে, ঘটনা ঘটায়। যেমনি এভাবে এরশাদ সাহেব প্রেসিডেন্ট আব্দুল সাত্তারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখলের আগে এখানে বিশৃঙ্খল পরিস্থিতি দেশে তৈরি করেছিল, এবং সেই সাত্তার গভর্নমেন্টের একজন মন্ত্রী, যুবমন্ত্রী ছিল আবুল কাশেম, তার বাসা থেকে তখন একজন শীর্ষ সন্ত্রাসীকে অ্যারেস্ট করা হয়েছিল। এখানে তখনকার ইন্টেলিজেন্সও জড়িত হয়ে পড়েছিল। জনগণকে এটা বোঝানোর জন্য যে একজন মন্ত্রী একজন সন্ত্রাসীকে লালন পালন করে, শুধু এই সরকার দেশের জন্য কল্যাণকর নয়, এবং সেগুলোকে উসিলা করে উনি টেক ওভার করলেন। তখন এখানেও একটা পরিস্থিতি তৈরি করার জন্য সিদ্ধান্ত হয়েছিল। আপনি জানেন, তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা প্রকাশ্যে জনসভায় বিবৃতি দিয়ে পত্রিকার প্রচার করে উনি ঘোষণা দিয়েছিলেন, যেদিন এই সরকারের শেষ দিন 28 অক্টোবর, সেদিন সারা বাংলাদেশ থেকে লগি বৈঠা নিয়ে ঢাকায় হাজির হওয়ার জন্য। আর বোম, অস্ত্র এগুলি বগি লইঠার কাভারে ছিল।
সুতরাং তারা খুব ঘোষণা দিয়েই দেশে একটা বড় ধরনের বিশৃঙ্খলা তৈরি করার জন্য সেদিন আয়োজন করেছিল, উদ্যোগ নিয়েছিল। এবং কেয়ারটেকার আগের দিন সারা বাংলাদেশকে তারা নিয়ন্ত্রণে নিয়ে নেবে এরকম একটা ইমপ্রেশন তৈরি করা জাতিকে, সেই প্রচেষ্টা চালিয়েছিল। আর তারই বলির পাটা হয়েছিল ইসলামী আন্দোলনের কর্মীরা। তাদের এই শিকার হয়ে পড়েছিল আমাদের শহীদ ভাই। এবং আপনারা জানেন জামাত বিএনপি জোটের সরকার ছিল, বিএনপি ওয়াজ দি মেজর পার্টি, কিন্তু আওয়ামী লীগের সেই ঘোষিত সন্ত্রাসী সমাবেশের বিপরীতে বিএনপি কোনো চ্যালেঞ্জ নেয়নি, তারা পালিয়েছে, পিছিয়ে উঠে গিয়েছিল। তারা অনেক দূরে গিয়ে একটি সমাবেশ নামকাওয়াস্তে করেছিল। আমরা তাদের সেই ষড়যন্ত্রকে রিয়েলাইজ করতে পারি না। আমরা তো সহজ সরল ভাবে সাধারণভাবে একটি প্রতিবাদী সমাবেশের ডাক দিয়েছিলাম। আমরা এটা অনুধাবন করিনি, বিশ্লেষণ করিনি যে এটার মোকাবিলার জন্য ভয়াবহতা কি হতে পারে, প্রস্তুতি কি হতে পারে। একেবারে একটি অপ্রস্তুত অবস্থাতেই আমরা একটি মারণাস্ত্রে সজ্জিত শক্তির মোকাবেলা করতে হয়েছিল। এখানে পজিটিভ দিক ছিল আমাদের ভাইদের ত্যাগ, কোরবানি, দুঃসাহস, আল্লাহর উপর তাওয়াক্কুল এবং শহীদি তামান্না, জান্নাত পাওয়ার অসম্ভব ধরনের এক লালসা এবং লোভ। এই ঘটনার পরেই যে কেয়ারটেকার গভর্নমেন্ট হলো, সেই ফরমেশনেও আমি বলবো বিএনপির কিছুটা বিভ্রান্তি ছিল। একজন দুর্বল ব্যক্তিকে সেদিন কেয়ারটেকারের এবং প্রেসিডেন্টের দায়িত্ব একসাথে দিয়ে এক ধরনের নৈরাশ্য তৈরি করেছিল জাতির সামনে। আমি প্রেসিডেন্ট ইয়াজউদ্দিনকে প্রেসিডেন্ট করার যিনি প্রস্তাব করেছিলেন তাকে একদিন জিজ্ঞাসা করলাম যে তাকে কেন বলা হলো, প্রেসিডেন্ট করা হলো। উনি জবাব দিয়েছিলেন যে নেত্রী চায় এমন একজন প্রেসিডেন্টকে যিনি ধোঁড়াসা পাবেন, ফোর্স করবেন, বিষ থাকবে না। এবং সেরকম পরিস্থিতিতেই সুযোগ নিয়েছিল যারা ষড়যন্ত্রকারী, তারাই কেয়ারটেকার সরকারের সিদ্ধান্তহীনতার সুযোগ নিয়ে নির্বাচনকে বয়কট করে সেনাবাহিনী সহ সেই ষড়যন্ত্র ছিল সেটিকে বাস্তবায়ন করেছিল। এবং তারপরের ঘটনা আপনারা জানেন। আইএমএফ সংক্ষেপে যাদেরকে বলা হয়, তারা বিএনপিকে ঠেকিয়ে, ইসলামী পন্থীর দিকে ঠেকিয়ে ভারতের ইশারায়, ভারতের সিদ্ধান্তে, আমেরিকা এবং জাতিসংঘের সহযোগিতায় আওয়ামী লীগকে পুনরায় ক্ষমতা আনার জন্য স্পেস তৈরি করে দিয়েছিল। কেয়ারটেকার সরকার যখন নির্বাচন ঘোষণা করেছিল, আপনারা জানেন, আওয়ামী লীগ সহ বিরোধী দল নির্বাচন বয়কট করেছিল এবং পার্টিসিপেটরি নির্বাচনের কথা বলে জাতিসংঘ থেকে একটা চিঠি দেওয়া হয়েছিল। যেই চিঠিতে বলা হয়েছিল পার্টিসিপেটরি ইলেকশন যদি না হয় তাহলে বাংলাদেশের পিস কিপিং সৈন্য যারা আছে তাদেরকে ফেরত পাঠানো হবে, যাতে করে আর্মিরা ক্ষমতা গ্রহণ করে, এরকম একটা সাইকোলজিক্যাল প্রেসার তৈরি করা যায়। কিন্তু পরে জানা গেল এই চিঠিটি ছিল ভুয়া এবং ষড়যন্ত্রকারীদের তৈরি করা একটা চিঠি। যাই হোক, এরপর তো আইএমএফ মানে হচ্ছে ইয়াজউদ্দিন, মঈনুদ্দিন, ফখরুদ্দিন। এই আইএমএফ এর নেতৃত্বে, ভারতের সিদ্ধান্তে, আওয়ামী লীগের পরিকল্পনা যে একটি সেনা শাসক এই দেশ শাসন করেছিল 2 বছরে, বিএনপি এবং জামাতকে মাঠ থেকে কিছুটা দুর্বল করে
ষড়যন্ত্রমূলক পরে নির্বাচন তারা দিয়েছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগকে তারা ক্ষমতা এনেছিল। আপনারা জানেন, এলাকা এলাকায়, আমি একজন ক্যান্ডিডেট ছিলাম, এলাকা এলাকায় সেনাবাহিনী, পুলিশ, ম্যাজিস্ট্রেট সকলেই একযোগ হয়ে আওয়ামী লীগের পক্ষে কাজ করেছিল। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতা রাজনীতিতে এখনো অব্যাহত আছে। এখনই একটি দুঃশাসন, একটি গণতন্ত্রহীন বাংলাদেশ, একটি নির্বাচনবিহীন সংসদ, একটি মানবতা বিরোধী অধিকারহীন একটি বাংলাদেশ, যেখানে কোনো ধরনের কোনো অধিকার নেই, সংবিধানের রাইটস নেই। এটা আপনারা জানেন, এটা বর্ণনা করার কিছু নেই, কিছুই নেই বাংলাদেশ। এরকম একটি দেশ আজকে তৈরি হয়েছে। সুতরাং পল্টনের যে ঘটনা, সেই ঘটনা অনেক আগ থেকেই ষড়যন্ত্রের একটি ধারাবাহিকতা, এবং সেই ইস্যুকে কেন্দ্র করেই আর্মিরা কিন্তু ক্ষমতা আসার সময় মঈনুদ্দিন যে বক্তৃতা দিয়েছিল, সেই বক্তৃতাতে পল্টনের ট্র্যাজেডির কথা সে উল্লেখ করেছে। অথচ ক্ষমতা এসে সেই হত্যা যজ্ঞের যারা হত্যা ছিল, যে মামলা আমরা করেছিলাম, তার কোনো বিচারই তারা করেনি। এর মানে ক্ষমতা গ্রহণের জন্যই সিচুয়েশন ক্রিয়েট করে সেটাকে অজুহাত বানিয়ে তারা তাদের উদ্দেশ্য সফল করছে। কিন্তু এই ঘটনার প্রতি তারা মোটেই সিনসিয়ার ছিল না, তাহলে অবশ্যই বিচার করতে পারে। এই জন্যই পল্টনের যে রাজনৈতিক প্রভাব, পল্টনের ক্ষমতার রাজনীতির যে সুদূর প্রসারী একটি নেগেটিভ ইম্প্যাক্ট, সেটা আজও চলছে। এবং এটি শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বহু দেশে সকল সময়ে এক ধরনের ষড়যন্ত্রকারীরা তাদের ষড়যন্ত্র সার্থক করার জন্য, ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য নানা পরিবেশকে, নানা মানুষকে, নানা ঘটনাকে তারা ব্যবহার করে বলির পাঠা বানিয়ে তাদের অশুভ উদ্দেশ্য হাসিল করতে চায়। পল্টন সেরকম একটি ঘটনাও হতে পারে। আমি এই কথা না বলে এটাই বলতে চাই, শিক্ষা কি পল্টনের? পল্টনের শিক্ষা হওয়া, এক নম্বর শিক্ষা হচ্ছে যে কোনো পরিস্থিতিকে প্রয়োজনে সর্বোচ্চ ত্যাগ এবং কোরবানি দিতে হবে, যেটা আমাদের ভাইরা প্রমাণ করেছেন। দুই, পরিস্থিতি সম্পর্কে পূর্বান্নেই আমাদেরকে সম্যক ধারণা নিতে হবে। আমাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ যারা আছে, তাদের অবস্থান, তাদের প্রস্তুতি, তাদের ভলিউম অফ ম্যান পাওয়ার অ্যান্ড ইম্প্যাক্ট অফ দি অ্যাটাক, এগুলো সম্পর্কে গোয়েন্দা তথ্য থাকতে হবে এবং কৌশলগতভাবে নিজেদেরকে পরিকল্পনা করে সেইভাবে মোকাবেলার জন্য প্রস্তুত করতে হবে। যেটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহুদের যুদ্ধের সময় ছিল। অনেকে এটাকে ওহুদের সাথে তুলনা করে, অনেকে আমরা বদরের যুদ্ধের সাথে তুলনা করি, অনেকে আমরা এটাকে শহীদদের যে কোনো যুদ্ধে যাওয়ার শহীদি তামান্নার সাথে আমরা তুলনা করি। সবগুলোই সঠিক। এক একটি অধ্যায়, এক একটি পর্যায়, এক একটি অ্যাঙ্গেলে এর পর্যালোচনা ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু একটি কথা একেবারেই সত্য, যে স্ট্র্যাটেজিক এবং ইনফরমেটিভ অ্যান্ড ম্যাটেরিয়াল বেস যে প্রস্তুতি, সর্বোচ্চভাবে সাধ্যের ভিতরে এটা আমাদেরকে রাখতে হবে। 3 নম্বর, রাজনীতিতে মাঠ নিয়ন্ত্রণ হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। আমি ইসলামী ছাত্র শিবিরের দায়িত্বশীল যখন ছিলাম, তখন অনেক সময় বলতাম যে তোমরা কি মায়ের খেয়েছো না মায়ের দিয়েছো, এটা আমার কাছে অধিক গুরুত্বপূর্ণ নয়। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে কলেজ, যে বিশ্ববিদ্যালয়, যে অঞ্চল, যে এলাকা, সেটি নিয়ন্ত্রণ আমাদের হাতে আছে কিনা। মাঠকে নিজের হাতে, নিজের মুঠে রাখতে হবে। এটাই হচ্ছে রাজনীতি, এটাই হচ্ছে রাজনীতির সফলতা। আওয়ামী লীগ জঙ্গি কায়দায় হলেও সেদিন মাঠকে তাদের নিয়ন্ত্রণে রাখার জন্য সিদ্ধান্ত নিয়েছিল এবং প্রাণপণে লড়াই করেছিল এবং সেটা তারা বিজয় অর্জন করেছে। আজকেও
সেদিনের শিক্ষায় এই ফেসিবাদকে, এই স্বৈরশাসনকে, এই বিদেশি প্রভুর তাবেদার সরকারকে হটানোর জন্য প্রয়োজন হবে যে কোনো স্ট্র্যাটেজিতে বাংলাদেশের জমিনকে, রাজনীতির মাঠকে বিরোধী দলের নিয়ন্ত্রণে আনা, এবং সেই নিয়ন্ত্রণে আনার জন্য আমাদের 28 অক্টোবরের ত্যাগের প্রেরণা একটি উজ্জ্বল উদাহরণ এবং একটি শক্তি যোগানিকা দিন হিসাবে বিবেচিত হতে পারে। সুতরাং আমি এই কথা বলে শেষ করছি যে 28 অক্টোবরের রাজনীতির যে নেগেটিভ ইম্প্যাক্ট বাংলাদেশে আজকে, এটাকে ওভারটার্ন করতে হবে, এর গতিকে থামিয়ে দিতে হবে, সঠিক পথে নতুন যাত্রা পথ তৈরি করতে হবে। এবং সেই জন্যে আমরা এবং আর যারা আজকের সকল বিরোধী দল, ছোট বড় মাঝারি, সকল পেশাজীবী, সকল সাংবাদিক, সকল বুদ্ধিজীবী, সকল ছাত্র শ্রমিক, সবাইকে এক জায়গায় এসে মাঠের নিয়ন্ত্রণ নিয়ে আমাদেরকে এই সরকারের পতন ঘটিয়ে সত্যিকারের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুতি নিতে হবে। আজকে অহমিকা এবং হীনমন্যতাবোধ দুটো থেকে রাজনীতিক দল এবং নেতৃবৃন্দকে সরে আসার জন্য আমি আহ্বান জানাবো। এককভাবে ফেসিবাদকে মোকাবেলা করা যায় না। সেই জন্যেই যারা এককভাবে কিছু করার চিন্তা করেন, এটা সম্ভব না হতে পারে এবং অধিক একা ছুটাছুটি করে ক্লান্ত হয়ে যাওয়ার আশঙ্কা আছে। সেই কারণেই সকল মত এবং পথ পেশার মানুষকে আজ ঐক্যবদ্ধ করে স্বার্থহীন ভাবে সাহসিকতার সাথে 28শে পল্টনের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে আমরা এক জায়গায় দাঁড়াবো, এককভাবে একত্রিত হয়ে, সকলেই সম্মিলিতভাবে একত্রিত হয়ে এই ফেসিবাদের পতন ঘটানোর জন্যই আমরা সংগ্রাম করব। আমি সকল দেশবাসীকে এবং সকল ছোট বড় রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমি আবারও 28শে অক্টোবরে যারা জীবন দিয়েছেন, শাহাদাত বরণ করেছেন, তাদের শাহাদাত কবুলের জন্য আল্লাহর কাছে মোনাজাত করছি। তাদের পরিবারগুলোর ভিতরে যে শূন্যতা তৈরি হয়েছে, এটা যেন আত্মতৃপ্তি এবং সন্তুষ্টির মহিমায় আবার ভরে যাক, সেই মোনাজাত করে ইসলামী ছাত্র শিবিরকে মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাইকে। অত্যন্ত ক্ষুরধার বক্তব্য রেখেছেন তিনি। 28 অক্টোবরের যে প্রভাব বর্তমান রাজনীতিতে এখনো আছে এবং সেই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য তিনি দিক নির্দেশনা রেখেছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককেই এই বিষয়গুলো সামনে রেখে সামনের দিনগুলোতে ইসলামের বিজয় সাধনের জন্য সর্বোচ্চ সংগ্রামী প্রচেষ্টা রাখার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন, এখনো অসুস্থ। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত হওয়া থেকে শুরু করে অনেক বিষয়ে অসুস্থ হয়েছেন তিনি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, সম্মানিত মেহমানের জন্য দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন তার মাননীয় সেক্রেটারি জেনারেল, আমি আমার করোনা হয়নি, আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ। এখন একসময় সুস্থ ছিলাম, কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে, এখন আমি পরিপূর্ণ সুস্থ। সবার জন্য দোয়া করতে বলবেন সবাইকে। আলহামদুলিল্লাহ। জি জি শুকরিয়া। তার কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছিল, আমরা জেনেছি সেই বিষয়গুলো। আমি এখন আলহামদুলিল্লাহ ভালো আছি, এখন আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন মেহমানকে আরো সুস্থতার সাথে সামনের দিনগুলোতে আন্দোলনের ময়দানে সময় দেওয়ার তৌফিক দান করেন, আমিন।
এবং তিনি যেভাবে গণমানুষের জন্য কাজ করেছেন সেই কাজগুলো যেন আমাদের ইতিহাসের পাতায় স্বাক্ষর হয়। এবং আজকের যে ঐতিহাসিক পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আমরা 28 অক্টোবরের ইতিহাস শুনলাম তার কাছ থেকে, এই বিষয়গুলোর পরিবর্তন করে বাংলাদেশে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে ভূমিকা রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। আজকে আমাদের এখানে সময় দেওয়ার জন্য আমরা ধন্যবাদ জানাচ্ছি মোহতারাম মেহমানকে। সংগ্রামী উপস্থিতি এবং সম্মানিত অতিথিবৃন্দ, আমাদের সাথে যারা দেশ বিদেশ থেকে সম্পৃক্ত হয়েছেন, সম্মানিত দর্শক শ্রোতা, আসলে আওয়ামী লীগ বাংলাদেশে এক রক্তের তৃষ্ণার্ত পিপাসার্ত এক কাফেলার নাম। বাংলাদেশের সাধারণ মানুষের রক্ত ঝরানোই যেন তাদের নিয়তি হয়ে দাঁড়িয়েছে। কি নির্বিচারে, কি বিভৎসতায় মানুষ খুন করা হচ্ছে, প্রতিদিন প্রতিনিয়ত রক্তে রঞ্জিত হচ্ছে বাংলাদেশের সবুজ প্রাণ। পুলিশের গুলিতে খুন, র্যাবের ক্রসফায়ারে খুন, ছাত্রলীগের অস্ত্রে খুন, আওয়ামী লীগের হাতে আওয়ামী লীগ খুন, আর বিরোধী দলকে খুন তো একদম কমনলি একটি সাধারণ বিষয়ে পরিণত হয়ে গেছে। সম্মানিত ভাইরা, এই যে পরিস্থিতি, এই পরিস্থিতির একটি শেষ আছে ইনশাআল্লাহ। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাওফিক কামনা করছি যে বাংলাদেশের মানুষ নিশ্চিত হয়ে যায়নি, অবশ্যই এই পরিস্থিতি থেকে আমরা উত্তরণের জন্য একটি পথ খুঁজে বের করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সক্ষমতা, সাহস এবং শক্তি দান করুন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানের আলোচনা সভার একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এ পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি শহীদি কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধেয় ছাত্রনেতা সালাহুদ্দিন আইয়ুব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين। শহীদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অতন্ত্র প্রহরী বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কর্তৃক আয়োজিত 28 অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভার আজকের সম্মানিত প্রধান অতিথি, সাবেক এমপি, প্রিয় কাফেলার সম্মানিত সাবেক কেন্দ্রীয় সভাপতি, গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ভাই, উপস্থিত আজকের আয়োজনের সম্মানিত সঞ্চালক, সম্মানিত মেহমান বৃন্দ, দেশ ও বিদেশ থেকে অংশগ্রহণকারী, অনলাইনে যুক্ত হওয়া সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতেই সম্মানিত মেহমান বৃন্দকে হৃদয়ের গভীর থেকে অভিনন্দন জানাইতে চাই, কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই যে আল্লাহ তাআলা এখানে দীর্ঘক্ষণ যাবৎ যুক্ত হয়ে ধৈর্য ধরে আলোচনা করার সুযোগ দিয়েছেন। একই সাথে হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই সম্মানিত দর্শকদের প্রতি, যারা দীর্ঘক্ষণ ধৈর্য ধরে এই আলোচনা শুনেছেন। সম্মানিত উপস্থিতি, পল্টন ট্র্যাজেডি দিবস আমাদের জন্য সত্যিকার অর্থে শিক্ষার, অনুপ্রেরণার, উৎসাহের। এই ট্র্যাজেডি দিবসে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে, মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, বাংলাদেশকে গভীর রাজনৈতিক খাদের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, ঠিক তেমনি ভাবে এই ট্র্যাজেডি দিবসে আমাদের শহীদ ভাইদের শাহাদাত আমাদের জন্য অনুপ্রেরণা। শহীদ মুজাহিদ ভাইয়ের মায়ের আকুতি আকাঙ্ক্ষা এখন পর্যন্ত আমাদের জন্য অনেক বড় চেতনা। শহীদ গোলাম কিবরিয়া শিপন ভাইয়ের মা এখন পর্যন্ত আক্ষেপ করে বলেন, জানি না তোমরা আমার শিপন যে কাজ করত সেভাবে তোমরা কাজ করতে পারছো কিনা। আমার মনে হয় যদি তোমরা কাজ করতে না পারো তাহলে তোমরা তোমাদের দায়িত্ব পালন করতে পারোনি। ছাত্র শিবিরের এই দায়িত্ব পালন করার জন্য শহীদ গোলাম কিবরিয়া শিপন ভাইকে আবার ধারণ করতে হবে। আমাদেরকে তিনি যেভাবে অকাতরে জীবন বিলিয়ে দিয়ে ইসলামকে, ইসলামী আন্দোলনের ঢাল হিসেবে নিজেকে ব্যবহৃত করেছেন, নিজেকে দাঁড় করিয়ে দিয়েছিলেন ঢাল হিসেবে, আমাদেরকে সেই ঢাল হিসেবে ব্যবহার করতে হবে। আমার বিশ্বাস বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির
তার জীবনের সর্বশেষ রক্তবিন্দু দিয়ে প্রত্যেকজন নেতাকর্মী তার জায়গা থেকে দেশের জন্য, দেশের মানুষের জন্য, ইসলামের জন্য শহীদ গোলাম কিবরিয়া শিপন, শহীদ মুজাহিদ ভাই, শহীদ ফয়সাল এবং শহীদ মাসুম ভাইয়ের মতো পাহাড়ের মতো অটল হয়ে দাঁড়িয়ে থেকে ত্যাগের সর্বোচ্চ নমুনা পেশ করে নিজেদেরকে এই ময়দানে নয় শুধু বিশ্বের দরবারে বিজয় শক্তি হিসেবে নিশ্চিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই চেতনা উজ্জীবিত হয়ে ইসলামী আন্দোলনের জন্য, দেশের জন্য কাজ করার তৌফিক দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, আমরা ধন্যবাদ জানাচ্ছি মুহতারাম কেন্দ্রীয় সভাপতিকে তার সভাপতির বক্তব্য রাখার জন্য। আমরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের এই আলোচনা সভার সমাপ্তির দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন শহীদের রক্তস্নাত কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে বাংলাদেশের জমিনে দিন বিজয়ের প্রত্যয়ী এক কাফেলা হিসেবে যে নেতৃত্ব তৈরির কারখানা হিসেবে এক একজন নেতৃত্ব তৈরি করছে, কাঙ্ক্ষিত নেতৃত্ব তৈরি করছে, সেই নেতৃত্ব তৈরির ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবিরকে কবুল করে নেন আল্লাহুম্মা আমিন। আমরা আশা করছি আমাদের সমস্ত দর্শক শ্রোতা আজকের এই আলোচনা থেকে উপকৃত হয়েছেন এবং আমরা আশা করছি ইসলামী ছাত্র শিবিরের এরকম সুন্দর সুন্দর আয়োজনে পরবর্তীতেও আমাদের সাথে থেকে আমাদেরকে উৎসাহ জুগিয়ে আমাদের এই আলোচনাগুলো উপভোগ করবেন ইনশাআল্লাহ। আজকের এই আলোচনা সভা এখানেই আমরা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।